তারপরে তুমি বললা বুঝি নেই, তাহলে তো আমি বুঝতে পারলাম না আসলে যে তুমি কি বুঝো নাই। তোমাকে তো বলতে হবে যে আসলে ভাইয়া আপনার এই লাইনটা বা এই কথাটা আমি বুঝতে পারি নাই। তাহলে আমি বুঝা যাবে যে তুমি আসলে আমার লেকচারটা মন দিয়ে শুনছো। তার মানে হচ্ছে আমি যদি এটা রিপিট করি এটা আসলে মানে আসলে কাজে লাগবে। তুমি যদি আমাকে পিন পয়েন্ট করতে না করে বলতে পারো যে ভাইয়া আমার এই জায়গাটায় প্রবলেম, এর মানে হইতেছে তুমি ক্লাসে মনোযোগ দাও নাই। কারণ একটা জিনিস যখন আমরা 20 মিনিট ধরে বলি, লম্বা জিনিস, তখন তো বোঝা যায় যে তুমি যদি স্পেসিফিক করে না বলতে পারো তার মানে বোঝা যায় যে তুমি আসলে ক্লাসে মনোযোগ দিয়ে করো নাই। তো আমি পার্সোনালি হইতেছে তুমি যদি ভালো কোশ্চেন করো তুমি সবসময় হইতেছে চ্যাট বক্সে উত্তর পেয়ে যাবা। কিন্তু খুব যদি বেসিক কোশ্চেন করো যেটা নাকি হইতেছে ইয়ার মধ্যেই লেখা, তোমার কোশ্চেনের মধ্যেই লেখা যে ভাইয়া এম এম এর মান কই থেকে পাইলেন, যেখানে লেখাই আছে এত কেজি ভরের একটা বস্তু, ওই টাইপের কোশ্চেন গুলো আমরা এনকারেজ করি না। ঠিক আছে? তো এটা আমরা এনকারেজ করি না। আমরা ট্রাই করব কোশ্চেনটা কি করার জন্য, এক নাম্বার কোশ্চেনটা থাকবে হইতেছে পিন পয়েন্ট যে আমি কোথায় বুঝতে পারি নাই। হ্যাঁ, কোথায় বুঝতে পারিনি সেটা। দুই নাম্বার থাকবে হইতেছে আমি যখন কোশ্চেন করব তখন হইতেছে দেখবো যে কোশ্চেনটা আসলে কি খুব বেশি সহজ হয়ে যেতেছে, এটা কি আমারই বুঝার কথা। ঠিক আছে? ঠিক আছে, এই দুইটা জিনিস মাথায় রাখবো। মাথায় রেখে হইতেছে আজকে আমরা ক্লাসটা করবো। ক্লাসের টপিক খুবই সহজ। ঠিক আছে? ক্লাসের টপিক খুবই ইজি, তুমি ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল কি? সংরক্ষণশীল বল হইতেছে কোন একটি কণা পূর্ণ চক্র সম্পন্ন করে যদি তার আদি অবস্থানে ফিরে আসলে কণার উপর যে বল দ্বারা কাজের কাজের পরিমাণ, সম্পাদিত কাজের পরিমাণ কি হয়, শূন্য হয়, সে বলকে আমরা বলি সংরক্ষণশীল বল। ঠিক আছে? যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো হইতেছে এখানে একটা বস্তু আছে, মনে করো এখানে একটা বস্তু আছে, যে এই বস্তুটাকে এই বস্তুটাকে এই বস্তু এই বস্তুটাকে মনে করো আমি এখানে উঠাইলাম। এই যে বি বিন্দুতে উঠাইলাম। আচ্ছা, তাহলে বি বিন্দুতে উঠাইতে মনে করো আমার কাজ হইছে মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে। আচ্ছা, আমাকে ফার্স্টে এটা বলো, চ্যাট বক্সে আমাকে জানায় দাও, আমি যদি এখান থেকে এ থেকে বি তে উঠাই তাহলে অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? এ থেকে বি তে উঠাইলে আমাকে চ্যাট বক্সে জানায় দাও অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ কি ধনাত্মক নাকি ঋণাত্মক। ভেরি গুড, নেগেটিভ হবে, রাইট। কারণ কি হইতেছে, ওজন কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। তো মনে করো উপরে উঠাইতে আমার কত জুল কাজ হইলো, -10 জুল কাজ হইলো। এখন আমি যদি বস্তুটা আবার এ থেকে বি থেকে চলে আসে, এ থেকে আবার বি তে আসে, তাহলে এখন বলো তো কত জুল কাজ হবে? কত জুল কাজ হবে? পজিটিভ কাজ হবে, মান কত হবে, 10 জুল হবে। তাহলে আমার টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? টোটাল এই যে পূর্ণ চক্র সম্পন্ন করলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে, 0। তাহলে এই ধরনের যে ওয়ার্ক গুলা আছে সেগুলাকে আমরা কি বলি, সংরক্ষণশীল বল। ঠিক আছে? সংরক্ষণশীল বল যে পূর্ণ দ্বারা সম্পাদিত করলে কাজের পরিমাণ কি হইতেছে বলতো, শূন্য। প্রথমে শুরুতে যা ছিল শেষেও কি থাকবে বলতো, সেম থাকবে। তাই এটাকে আমরা বলি সংরক্ষণশীল বল। ঠিক আছে? ওকে। আচ্ছা, সো এখন আমরা হইতেছে দেখি যে আমাদের এটুকু তো শেষ, বুঝতে পারলাম তাই না? আচ্ছা, তারপর হইতেছে পরেরটা জিনিসটা দেখো, পরের জিনিসটা দেখো। সংরক্ষণশীল বলের একটা ধর্ম আছে, ধর্মটা হইতেছে এই কোন কণার উপর যদি সংরক্ষণশীল বল কাজ করে সেটা তার গতিপথের উপর নির্ভর করে না। তার গতিপথের উপর কি করে না, নির্ভর করে না। মিনিং কি? মনে করা হইতেছে এখান থেকে আমি একটা বস্তু আছে এ থেকে বি তে নিয়ে গেছি। তো আমি তিনটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে 1, এখানে একটা রাস্তা আছে 2, এখানে একটা রাস্তা আছে 3। তাহলে এই তিনটা রাস্তা দিয়ে আমি নিয়ে গেছি। আমি বলতেছি যে কিভাবে নিয়ে গেছো সেটার উপর ম্যাটার করে না। এখানে যদি কাজ করা হয় W1, যদি এ থেকে বি তে নিতে হইতেছে অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ যদি W1 হয়, আর ওটা যদি W2 হয়, সমান সমান W1 সমান সমান W2 সমান সমান কত হয়ে যায় বলতো, W3। তিনটা রাস্তায় আমার কি হইতেছে বলতো, কাজের মান কি হইতেছে বলতো, কি হবে বলতো, শূন্য হবে। ঠিক আছে? তিনটা রাস্তাই আমার যে কাজের, সরি কাজের শূন্য কি বলছে, কাজের মান কি হবে, সমান হবে। যেভাবেই নিয়ে যাও না কেন এটা কি করে না, রাস্তার উপর কি করে না বলতো, নির্ভর করে না। ঠিক আছে? শুধুমাত্র শেষ অবস্থান আর আদি অবস্থার উপর নির্ভর করে, কোন রাস্তা দিয়ে যাইতেছো সেটার উপর কি করে না বলতো, ম্যাটার করে না। ঠিক আছে? তো আমরা একটা উদাহরণ দেখি, একটা অঙ্ক দেখি, তাহলে আসলে সহজে বুঝতে পারবো। আচ্ছা, তো ব্যাপারটা হইতেছে এরকম, বলছে যে একটা 5 মিটার দীর্ঘ একটি ময়ের একটি উলম্ব দেয়ালের সাথে, একটা উলম্ব এখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালের সাথে 30 ডিগ্রি কোণে
একজন কি করতেছে, বালক উপরে বেয়ে উঠতেছে 30 ডিগ্রি কোণে। এই বালকটা কি করতেছে, মইটা বেয়ে উপরের দিকে কি করতেছে, উঠতেছে। বলা হয়েছে যে এইখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজের মান বের করতে বলা হয়েছে। খেয়াল করো, যেহেতু অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল, তাহলে আমি কিভাবে যাই সেটার উপর নির্ভর করে না, শুধুমাত্র আদি অবস্থান এবং শেষ অবস্থার উপর নির্ভর করে, তাই তো? তাহলে দেখো, আমি যদি বাইরে জিনিসটা আঁকি, ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে এরকম একটা ব্যাপার। এই যে এরকম একটা ব্যাপার, এরকম একটা ত্রিভুজের মতন হইতেছে। এই অ্যাঙ্গেলটা কত হইতেছে আমাদের, 30 ডিগ্রি। আর এটা হইতেছে কত বলতো আমাদের, 5 মিটার। তো আমার যদি মনে করো হইতেছে এখানে উচ্চতা যদি এইচ হইতো, তাহলে আমরা লিখতে পারতাম এখানে cos 30 ঠিক আছে, cos 30 সমান সমান কি হবে, কি হবে, ভূমি বাই কত হয়ে যায় বলতো, অতিভুজ। তাহলে এইচ ডিভাইডেড বাই কত হয়ে যায় বলতো, 5। তাহলে সেখান থেকে আমার এইচ বা হাইটটা আসবে হইতেছে আমার 5 cos কত হয়ে যায় বলতো, 30। তাহলে আমার অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ ডাব্লিউ সমান সমান হয়ে যাবে এম জি কি হইতেছে বলতো, এইচ। যেখানে এম এর মান কত, এম এর মান হইতেছে আমাদের 50, জি এর মান হইতেছে 9.8, আর এইচ এর মান হইতেছে 5, কস কি হইতেছে বলতো, 30। ঠিক আছে, 5 হইতেছে কি বলতো, cos 30। ঠিক আছে। সো এবার এবার হইতেছে আমরা কি হইতেছে, আচ্ছা আমাকে সামিহা জিজ্ঞেস করছে এইচ ভূমি হইলো কেন ভাইয়া। এটা হইতেছে আমরা ক্লাস 9-10-এ পড়ছি না, যে একটা ত্রিভুজের সাথে সন্নিহিত যে বাহুটা থাকে ওইটা হইতেছে ভূমি হয়। হ্যাঁ, এই যে এইটা ভূমি হয়। তা কেন ভূমি হয়, যেটার সাথে সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু কি হয় বলতো, ভূমি হয়। আশা করি বুঝছো, বুঝলে আমাকে জানায় দাও। ঠিক আছে, আচ্ছা। আমাকে আহ তারপরে কি কোশ্চেন করছে, শাহেন শাহ। ঠিক আছে, ইন্টারেস্টিং নেম। ঠিক আছে, শাহেন শাহ কোশ্চেন করছে যে আমার মাইনাস কেন দিইনি, আমি এখানে মাইনাস কেন দিইনি। মাইনাস কেন দেইনি বলতো, এটিকে আমি অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ বের করছি না অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ বের করছি। এটাই আমি বলতেছিলাম যে বিরুদ্ধে, এটাই বলতেছিলাম কোশ্চেনটা পড়তে হবে, এটার কথাই আমি ক্লাসের শুরুতে বলতেছিলাম, যে এই কোশ্চেনগুলো আসলে কোশ্চেন ভালো করে পড়লে উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হইতেছে দেখলাম যে আমাদের আসলে কিভাবে গ্যাস ওটা ফ্যাক্টর করে না, আমরা জাস্ট ফ্যাক্টর করে কি বলতো, মানে হইতেছে শেষ, মানে কত উচ্চতাটা শুধুমাত্র ম্যাটার করে, কিভাবে গেছি সেটার উপর ম্যাটার করে না। ফাহিম বলছে ভরের প্রভাব পড়লো না কেন, ফাহিম এই যে দেখো, ফাহিম ভরের প্রভাব কেন পড়ে নাই, এই যে 50, আমি ভরের কি বাদ দিচ্ছি ফাহিম? হ্যাঁ, আবারও বলতেছি প্রশ্ন আমরা করব, কোনো সমস্যা নাই, আমি এনকারেজ করি প্রশ্ন করা, কিন্তু প্রশ্নগুলো একটু ভাইবা চিন্তা করব, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের দেখতে হবে কি পরিমাণে কি করতেছে বলতো, কাজ হইতেছে। ঠিক আছে, ফাইন। হ্যাঁ, পরের বার হইতেছে ভাই এরকম বেসিক কোশ্চেন গুলো আর তখন ইগনোর করব, সামনে যখন আরো যাবো, হ্যাঁ তখন আরো কমপ্লেক্স ভালো কোশ্চেন গুলা আমরা বেশি প্রাধান্য দিব আর কি। ঠিক আছে, আচ্ছা। সো আচ্ছা, আহসান যেমন একটা সুন্দর কোশ্চেন করছে। আহসানের কোশ্চেনটা হইতেছে ভাইয়া যদি কোনটা এটাই থাকতো তাহলে কি করতাম বলতো, দেখি তো। যদি আমার মনে করো এই কোনটা না থাকা, সাপোজ এই কোনটা থাকতো, মনে করো তাহলে এটা কত, তো 60, মনে করো কোশ্চেনে আমাকে ইয়া দিত, এই তো সবাই দিয়ে বলে দিছে, তখন কি নিতাম, সাইন নিতাম, তাই তো। তখন কি লিখতাম, আমরা লিখতাম যে sin 60 ডিভাইডেড বাই এইচ ডিভাইডেড বাই কি লিখতাম, 5। ঠিক আছে, তখন তো এইচ কত হয়ে যেত, 5 sin 60। সো আমার সাথে কোন কোনটা দেয় সেটা ম্যাটার না, আমরা বের করব কতটুকু উচ্চতায় আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আশা করি বুঝছো। হুম, তো এটুকু তো গেল। পরে আমরা চলে যাই, হ্যাঁ সামনে যাই, হ্যাঁ আর ভালো তেমন কোনো কোশ্চেন দেখতেছি না। ঠিক আছে, আবারও বলতেছি যে নাকি হইতেছে ভূমি বুঝতেছে না, ভূমি মানে কিন্তু এরকম না যে আমার অ্যাকচুয়াল ভূমির সাথে থাকতে হয়। ঠিক আছে, যারা হইতেছে বেসিক জিনিসটা বুঝতেছে না তাদেরকে স্ট্রংলি এনকারেজ করব। আবার 9-এর বইটা অনেকদিন হয়ে গেছে এমন হইতে পারে পড়াশোনায়, যে 9-এর বইটা একটু দেখার জন্য, যে যার সাথে কোণ থাকে সেটা ভূমি হয়। হ্যাঁ, যদি এইটা থিটা হয়, যদি এইটা থিটা চিন্তা করো তাহলে এইটা হইতেছে ভূমি। হ্যাঁ, আর এইটা হইতেছে উচ্চতা। হ্যাঁ, সো এটা আশা করি বুঝছো। হ্যাঁ, তা এটা যদি কারো যদি কোনো প্রবলেম থাকে একটু দয়া করে নবম দশম শ্রেণীর বইটা একটু দেখে নিও, তাহলে আমরা পেরে যাবো। হ্যাঁ, ঠিক আছে, গেল। আমার পরের প্রবলেমটাই চলে যাই। এখন আমাদের হইতেছে অসংরক্ষণশীল বল নিয়ে কথা বলবো। অসংরক্ষণশীল বল হইতেছে যে আদি অবস্থায় ফিরে আসলে
কণার দ্বারা কাজের পরিমাণ কি হবে না, শূন্য হয় না। যেমন উদাহরণ কি, ঘর্ষণ বল। উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। আচ্ছা, ঘর্ষণ বলে কেন শূন্য হয় না দেখো, ধরো 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 জাস্ট হইতেছে ভাইয়ের কথা হইতেছে ভালো মতন ধরো, মনে করো হইতেছে এইখানে একটা বক্স আছে, এইখানে একটা বক্স আছে। তো বক্সটারে আমি এই দিক বরাবর একটা পুশ করলাম, সরি, এই দিক বরাবর পুশ করে বক্সটা এদিকে নিয়ে গেছি। এই যে বক্সটা রইতেছে মনে করে এই দিক বরাবর নিয়ে গেছি, এই দিক বরাবর নিয়ে গেছি। আমি আর একটা বক্স আঁকি, এই যে এই দিক বরাবর নিয়ে আসছি, এই যে এদিকে নিয়ে আসছি, আবার বক্সটাকে ফেরত নিয়ে গেছি। আচ্ছা, তো ঘর্ষণ বল কোন দিয়ে কাজ করে? ঘর্ষণ বল উল্টা দিয়ে কাজ করে, যেদিকে গতিশীল হয় তার কোন দিয়ে কাজ করে, উল্টা দিক বরাবর, বিপরীত দিক দিয়ে কি করে বলতো, কাজ করে। যেদিকে যাইতেছে তার বিপরীত দিকে কি করে বলতো, কাজ করে, ফ্রিকশন। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, যদি আমার মানে এখান থেকে যখন আমি এ থেকে বি বিন্দুতে নিব, তখন ফ্রিকশনের দ্বারা কি কাজ হবে, পজিটিভ কাজ হবে নাকি নেগেটিভ কাজ হবে? আমাকে চ্যাট বক্সে জানায় দাও। এ থেকে বিতে নিব, নেগেটিভ কাজ হবে, ঠিক আছে। কারণ কি, আমি যেদিকে সরতেছি তার কোন দিকে বলতো, উল্টা দিক বরাবর, ঠিক আছে। তাহলে যদি উল্টা দিক বরাবর হয় তাহলে কি হবে, এটা নেগেটিভ কাজ হবে। তো সাপোজ ধরি ধরি হইতেছে -10 জুল কাজ হবে। আচ্ছা, এবার যখন বি থেকে এ তে নিয়ে আসবো, তখন কোন দিকে কাজ হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখি তো বুদ্ধিমত্তার সাথে বলতে পারো কিনা সবাই। ফ্রিকশন তখনও কি হবে বলতো, নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ আমার ফ্রিকশন যখন আমি এখান থেকে এখানে আনবো, তখন ফ্রিকশন কোন দিয়ে কাজ করবে, এদিকে কাজ করবে। যখন আমি বি থেকে এতে নিয়ে যাব, তখনও কি করবে বলতো, নেগেটিভ কাজ করবে। তাহলে আমার প্রথম সাইকেলও নেগেটিভ, সেকেন্ড সাইকেলও কি হইতেছে বলতো, নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয়, তাহলে টোটাল কাজ কত হবে, টোটাল ওয়ার্ক হইতেছে কত হবে, টোটাল ওয়ার্ক কত হচ্ছে -20 জুল হবে। তাহলে এটা কি হবে না, কার্যত পরিমাণ কি হবে না বলতো, শূন্য হবে না। তাহলে যদি এটা শূন্য না হয়, যদি এটা শূন্য না হয় তাহলে কি হবে আমাদের, কি হইতেছে, এটা কোন ধরনের বল, একটা কি হইতেছে, অসংরক্ষণশীল কি বলতো বল। তাহলে হইতেছে ঘর্ষণ বল হইতেছে অসংরক্ষণশীল বল। তানজিল বলছে মাইনাসের ব্যাপারটা বুঝলো না। মাইনাসের ব্যাপারটা কি, বল এবং সরণ যদি বিপরীত দিকে হয় তাহলে কাজ কি হয়, ঋণাত্মক। গত ক্লাসেই পড়ছি আমরা, বল ও সরণ যদি বিপরীত দিকে হয়, বিপরীত দিকে, তাহলে কি হবে বলতো, ঋণাত্মক কাজ হবে। হ্যাঁ, তো আশা করি এখন বুঝতে পারছো। ওকে, সো সো এটা তো বুঝাই গেল, ঠিক আছে। তাহলে এখন এই যে তারপর সাজিন আমাকে কোশ্চেন করছে যে ভাই এখানে কি পূর্ণচক্র সম্পন্ন হলো। সাজিন, এ থেকে বিতে গেছে, বি থেকে এতে আসছে, এটা কি পূর্ণচক্র কি পূর্ণচক্র না? সাজিন, উত্তর দাও। কোশ্চেন করছো, উত্তর দাও। হ্যাঁ, আমি যারা দ্বারাই প্রশ্ন করতেছো আমি কিন্তু আবার ওয়েট করব যে তোমার কোশ্চেনের, তুমি আমার প্রশ্ন করছো যে আমি আবার যে তোমার কাছে জানতেছি ফিডব্যাক চাবো। হ্যাঁ, ঠিক আছে। তো এখন খেয়াল করো, তাহলে তো কি এটা একটা অসংরক্ষণশীল বলের কি হইতেছে বলো তো উদাহরণ, ঠিক আছে, ফাইন। এবার দেখো, এবার হইতেছে, আচ্ছা এটা তো বুঝতে পারছি যে অসংরক্ষণশীল বল কি জিনিস, বুঝতে পারছি। এবার হইতেছে আমরা অভিকর্ষজ বিভব শক্তি নিয়ে কথা বলবো। তো মনে করো একটা বস্তু আছে, বস্তুটাকে আমরা কি করলাম, এইখান থেকে এইখানে উঠাইলাম। এই যে বস্তুটারে আমি করলাম কি, এইখান থেকে এই দিকে কি করলাম বলো তো, উঠাইলাম। উঠাইতে হইলে এই যে এখান থেকে যদি আমি এইখানে উঠাই, এইখান থেকে যদি আমি এখানে উঠাই, এই যে এইখান থেকে যদি হচ্ছে আমি এইখানে উঠাই, তাহলে আমার কিছু কাজ করা লাগবে। কাজটা কি, কাজ করতে যে শক্তিটা লাগবে, সেই শক্তিটা হইতেছে ওর মধ্যে বিভব শক্তি হিসাবে কি থাকে, সঞ্চিত থাকে। আর আমরা জানি বিভব শক্তির সমান সমান কত হয়ে যায় বলতো, এম জি কি বলতো, এইচ। এটা আমরা পড়ছি, এটা পড়ছি লাস্ট ক্লাসে, যে আমাদের কাজ যে করা লাগবে সেটা হচ্ছে, এটা অভিকর্ষীয় কি বলতো, বিভব শক্তি। আরেকটা বিভব শক্তি আছে, এটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। ঠিক আছে, লাস্ট ক্লাসে পড়ছিলাম, যেখানে মনে করো একটা স্প্রিং আছে। এই স্প্রিংটাকে আমার মনে করো প্রথমে, স্প্রিংটা কি ছিল, সাম্যাবস্থায় ছিল। স্প্রিংটা সাম্যাবস্থায় ছিল। স্প্রিংটা যদি আমার সাম্যাবস্থায় থাকে এবং স্প্রিংটাকে যদি আমি এক্স পরিমাণে প্রসারিত করি, তাহলে স্প্রিং বলের বিরুদ্ধে যে কাজটা করব সেটা স্প্রিং এর মধ্যে সঞ্চয় থাকবে এবং সেটার মান হয়ে যাবে ½ কে এক্স স্কোয়ার। হাফ কে কত হয়ে যাবে,
এক্স স্কোয়ার, তাই তো? রাইট। সো এটা হইতেছে কি আমার ওর মধ্যে সঞ্চিত কি হইতেছে বলতো, বিভব শক্তি। ফাইন। এরপরে তোমাদের উদ্দেশ্যে একটা পোল কোশ্চেন আছে মেবি। হ্যাঁ, যেটা পোল কোশ্চেন আছে, সবাই একটু আনসার করে দাও। বলা হয়েছে যে একটা স্প্রিং কে এক্স পরিমাণে হইতেছে টানা হলে তার মধ্যে সঞ্চিত শক্তি হবে 10 জুল। 2x পরিমাণ টানা হলে সঞ্চিত শক্তি কত হবে? সঞ্চিত শক্তির মান কত হবে? ঠিক আছে। ডেনিয়াল একটা মাইনাস দিয়েছে, মাইনাসটা দিবা না তো। তুমি তো বলছো বিরুদ্ধে কাজ, স্প্রিং এর দ্বারা কৃত কাজ নেগেটিভ, কিন্তু স্প্রিং এর বিরুদ্ধে কাজ কি হবে? পজিটিভ। ডেনিয়াল, সবাই একটু ভালো করে সুন্দর করে বুঝে টুঝে অ্যান্সার দাও। ঠিক আছে, ড্যানিয়েল বুঝতে পারছে। নাইস। বর্ণালী অ্যান্সার দিয়ে দিছে। ইফতি আমাকে বলছে ভাই যদি এ বি তে না গিয়ে অন্য কোনো বিন্দুতে গেলে তো ফ্রিকশন হবে, তাহলে কি হবে? তাহলে কি কি হবে ইফতি, মানে কিসের কি হবে? কোশ্চেনটা তোমার ক্লিয়ার না, আমি বুঝি নেই তোমার কোশ্চেনটা আসলে। বিনান বলতেছে ভাইয়ার মাথা খুব গরম। আমার মাথা কেন গরম হবে? আমি তো তোমার খুব ঠান্ডা মাথায় উত্তর দিতেছি। আমি জাস্ট তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি কোশ্চেন করছো, এটার মিনিংটা কিসের কি হবে আর কি। আমার তো ভয়েস একদম প্লেটু আছে। আমি এখানে জিনানের ব্যাপারটা বুঝলাম না, জিনান কি বুঝলো? ইটস মোস্ট অফ লাইক ফিজিক্স এর মতন, ফিজিক্স বুঝাইলেও বুঝে না, গলার টোনও বুঝে না, তাহলে তো সমস্যা। ওকে, আমরা এটা বন্ধ করে দিই। হ্যাঁ, তো আমরা পোলের সময় দিছি, আমরা ওইটুকু। ঠিক আছে। সো এইটুকু হইতেছে আমরা। ঠিক আছে। ও হ্যাঁ, ইমরান জানাচ্ছে যে বোঝে না সে বোঝে না, একটা গান আছে যে ওই রকম। আচ্ছা, এবার দেখো তো আমার সঞ্চিত শক্তি কত। সঞ্চিত শক্তি এক্স পরিমাণ টানা হইলে সঞ্চিত যে শক্তি আছে W1 সমান সমান হইতেছে হাফ কে এক্স স্কোয়ার। তো সঞ্চিত শক্তির মান কত বলতো? 10 জুল। 10 জুল, এটা হচ্ছে আমার সঞ্চিত শক্তি। তাহলে 2x পরিমাণ টানা হলে, 2x পরিমাণ টানা হলে সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে? তাহলে আমি যে W2 লিখি, W2 সমান সমান হয়ে যাবে কত? হাফ ইন্টু কে সমান সমান হয়ে যাবে 2x স্কোয়ার সমান সমান হয়ে যাবে হইতেছে 4 হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমার এখান থেকে হাফ কেজি এক্স স্কোয়ার আছে, সেখান থেকে কত আসবে? 4 ইন্টু হইতেছে কত? 10 সমান সমান হইতেছে 40 জুল। তাহলে এখানে অ্যান্সার কত চলে আসবে? 40 জুল। যারা যারা অ্যান্সার দিচ্ছে 40 জুল, তাহলে সবার অ্যান্সার ঠিক আছে। আমি রেজাল্টটা শেয়ার করে দিই। ঠিক আছে। সবাই কেন জানি 20 জুল দিছে। 20 জুল তো হবে না, এটা তো দ্বিগুণ না। স্কোয়ার আছে না, স্কোয়ার থাকলে এটা কত গুণ হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ফেরদৌসী আমাকে জিজ্ঞেস করছে যে অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে বস্তুকে সমতলে অবস্থান করতে হবে। না না না, জাস্ট পূর্ণ চক্র সম্পূর্ণ করার পর শূন্য না হলেই হবে ফেরদৌসী, বুঝছো? ঠিক আছে। ওকে। ওকে, সমস্যা নাই। হ্যাঁ, ফারদিন বুঝাইতেছে ডিস্টেন্স, বুঝাইতেছে ইয়া থেকে ডিস্টেন্স, সাম্যাবস্থা থেকে হইতেছে কি বলতো, ডিস্টেন্সটা বুঝাইতেছে। ওকে, ফাইন। আশা করি এটা বুঝতে পারছো। ওকে। তো এবার পরেরটা দেখি, পরের প্রবলেম চলেছে। এবার হইতেছে আমরা একটু একটা জটিল কনসেপ্ট পড়বো। জটিল বলতে গেলে কি, তুমি জিনিসটা একটু ঠান্ডা মাথায় ভাইয়ের কথা শুনো। হ্যাঁ, ঠান্ডা মাথায় শুনলে ভাইয়ের কথা বুঝবা। এটা নতুন একটা কনসেপ্ট। এতক্ষণ যা যা পড়লাম এগুলো লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম, এগুলো মোটামুটি বুঝার। এখন একটা নতুন একটা কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে ভর কেন্দ্র। তো ভর কেন্দ্র হইতেছে এটা, যে একটা বস্তুর সমস্ত ভরকে যদি একটা বিন্দুতে কেন্দ্রীভূত বলে চিন্তা করা যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? ভর কেন্দ্র বলি। এবং এটা সম্পূর্ণরূপে কি হইতেছে বলতো? কাল্পনিক। এটা বাস্তবে কোনো অস্তিত্ব নাই। ব্যাপারটা এরকম না যে একটা বস্তুর সমস্ত ভর একটা পয়েন্টে কি করতে পারবো, মানে অ্যাকচুয়ালি নাই, বাট তুমি এটা কল্পনা করতে পারো যে এই বিন্দুতে। সেটাকে আমরা বলি হইতেছে বস্তুর ভর কেন্দ্র বলি। ঠিক আছে। এটাকে বলা হয় যে আমাদের ভরের অ্যাভারেজ পজিশন, অর্থাৎ হচ্ছে গড় অবস্থান, এটাকে বলে যদি ফ্যান্সি ল্যাঙ্গুয়েজে বলো। সোজা হিসাব হইতেছে কোন একটা বস্তু যে আছে সেটা একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত বলে চিন্তা করা যায়, ওটাকে বলি আমরা ভর কেন্দ্র। এবং এটা সম্পূর্ণরূপে কি হইতেছে বলতো? কাল্পনিক। এটা বাস্তবে কোনোই কি নেই বলতো? অস্তিত্ব নেই। এটা একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। এখন খেয়াল করো,
তাহলে একটা বস্তুর এই যে কল্পনা যে করতেছি আমি এটা কোথায় কল্পনা করব, যেমন আমার কাছে মনে করো এখানে একটা ব্রুম আছে, ব্রুম। তো এই যে ব্রুম, ব্রুম মানে হচ্ছে ওই যে আমরা ঝাড়ু টাড়ু দেওয়ার সময় যেটা ইউজ করি আর কি, এটা ব্রুম আছে। তো ব্রুমটাকে চিন্তা করো, তোমার হচ্ছে এটার ভর কি সব জায়গায় ছড়ায় আছে, বাট তুমি যদি হাতটাকে কাছাকাছি আনতে থাকো, যে এইভাবে যদি দুই পাশ থেকে কাছাকাছি আনো, ঠিক আছে, এই যে এখান থেকে যদি কাছাকাছি আনো, ঠিক আছে, এই যে এখান থেকে যদি তুমি হচ্ছে কাছাকাছি আনো, একটা পয়েন্ট আছে যে পয়েন্টে হাতটা রাখলে পুরোপুরি ব্যালেন্স হয়ে যাবে, পুরাপুরি ব্যালেন্স হয়ে যাবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তুমি আসলে চিন্তা করতে পারো না যে এই বস্তুটার সমস্ত ভর আসলে এই বিন্দুতে পুঞ্জীবিত ছিল, আর তুমি কি করছো, এদিক বরাবর ধাক্কা দিছো, ধাক্কা দেওয়ার কারণে তোমার কি হচ্ছে, ওজনটা ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো হইতেছে ভর কেন্দ্র, এটাকে আমরা বলি হইতেছে ভর কেন্দ্র। যেমন আরেকটা যদি উদাহরণ দিই তোমাকে, আরেকটা উদাহরণ দিই, যেমন আমাদের শরীরেরও কি আছে, ভর কেন্দ্র আছে। আমাদের শরীরেরও কি আছে বলতো, ভর কেন্দ্র আছে। যেমন তুমি যখন এইভাবে থাকবা তোমার ভর কেন্দ্রটা কি এদিকে, তারপর তুমি যখন হাত উঁচা করবা ভর কেন্দ্রটা আবার কই চলে যাবে, উপরে উঠে যাবে। ভর কেন্দ্র এরকম ফিক্সড কোনো পয়েন্ট না। ভর কেন্দ্র ভরের অবস্থানে পরিবর্তনের সাথে সাথে কি হয় বলতো, পরিবর্তন হয়। আর যে অংশটা ভারী, যে অংশটা ভারী সেই দিকে থাকে, যে অংশটা হইতেছে ভারী সেই দিকে থাকে। ফর এক্সাম্পল, মনে করো হইতেছে তুমি একটা লাঠি নিলা, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বুঝাই ব্যাপারটা, যে মনে করো এখানে একটা লাঠি নিলা, এখানে একটা লাঠি নিলা, লাঠিটা হইতেছে সুষম, সুষম একটা লাঠি, অর্থাৎ এটার তুমি যদি কোনো পিস কাইটা নাও, যদি যে কোনো জায়গা থেকে মনে করো 1 মিটার কাইটা নিলা, পিস গুলা কি হবে বলো তো, সেম হবে। তো এইটার ভর কেন্দ্র ঠিক কই থাকবে, মাঝখানে। কিন্তু কিন্তু তুমি যদি এখন এই কাজটা করো, যদি এই কাজটা করো, যে এটাকে একটা ভর এদিকে দিয়ে দাও, এই যে এদিকে দিয়ে দাও, তাহলে হচ্ছে এই অংশটা বেশি ভারী হয়ে যাবে, এবং এটার ভর কেন্দ্র এখান থেকে কই চলে আসবে, এদিকে চলে আসবে। ঠিক আছে, এই যে এই জায়গায় চলে আসবে নতুন ভর কেন্দ্র। ভর কেন্দ্র হইতেছে একটা এভারেজ পজিশন, এভারেজ পজিশন, এভারেজ পজিশন। তো এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র। ঠিক আছে, ভর কেন্দ্র ভারী যেখানে থাকবে সেইটাই। ঠিক আছে, তানজিম জিজ্ঞেস করতে ভর কেন্দ্রের সংজ্ঞা কি, ঠিক আছে। সো এটা ভর কেন্দ্র হইতেছে কি, ভর কেন্দ্রের ইংরেজি হইতেছে সেন্টার অফ ম্যাস, সেন্টার অফ ম্যাস। কাউসার বলছে যে ভর কেন্দ্র কি 1D 2D 3D অবজেক্টের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা কি 1D অবজেক্ট না 3D অবজেক্ট, আমাদের যদি ভর কেন্দ্র থাকতে পারে আমরা কি 1D 2D না 3D, আমরা কোন ধরনের প্রাণী? তৌসিফ বলছে 4D। আরেকটা ডাইমেনশন কই থেকে পাইলো, 4D কেন বললো, কিউরিয়াস আমি একটু জানাও। আমরা হচ্ছে 3D প্রাণী, তাই না? আমাদের হচ্ছে 3 ডাইমেনশনাল, আমাদের দৈর্ঘ্য প্রস্থ আর কি আছে বলতো, উচ্চতা আছে। কেউ যদি অ্যাকচুয়ালি 4 ডাইমেনশনাল হয় তাহলে হইতেছে, হ্যাঁ ফারদিন বলছে ও ডোরেমন, নাইস, এটা খুব ভালো ছিল, এটা খুবই ভালো ছিল। ঠিক আছে, আচ্ছা রাহাত বলছে টাইম। টাইম হইতেছে, আমি তোমাকে একটা জিনিস বলি, টাইম হইতেছে তোমার ইয়া না, তুমি তো তোমার তুমি প্রাণী বলতে বলতেছে এটা স্পেস কোঅর্ডিনেট। টাইম হইতেছে তোমার হচ্ছে ডিফারেন্ট, তুমি টাইম রে ওই কোঅর্ডিনেট হিসেবে চিন্তা করতে পারবা না। বাট যে ডোরেমন লেখছে সে খুব জোস একটা উত্তর দিছে, কারণ ডোরেমনের যে পকেটটা আছে, ডোরেমনের পকেটটা হইতেছে 4D। তো ওই ডোরেমনের পকেটের মধ্যে এই জন্য অসংখ্য 3D অবজেক্ট রাখা যায়। ভেরি নাইস উত্তর ছিল, ফিজিক্সের সাথে ভালো জোকস ছিল। ঠিক আছে, এনিওয়ে, তো যেটা বলতেছিলাম আমরা, তো এইখানে আমাদের কি হইতেছে, ভর কেন্দ্রটা হইতেছে একটা অবজেক্টের মধ্যে আমার ম্যাস গুলা এভারেজ যেখানে থাকে, এভারেজ যেখানে থাকে সেটা। হ্যাঁ, তো একটা বস্তু যদি সুষম হয় তাহলে ভর কেন্দ্রগুলো সাধারণত ঠিক এটার মাঝখানে থাকে, ঠিক মাঝখানে থাকে। সুষম হলে ভর কেন্দ্র মাঝখানে থাকে, যেমন সিলিন্ডারের ক্ষেত্রে ঠিক এদিকে থাকবে, ত্রিভুজের ক্ষেত্রে এদিকে থাকবে, বৃত্তের ক্ষেত্রে অথবা প্লেটের ক্ষেত্রে কি থাকবে, কেন্দ্রে থাকবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুইটা কর্ণের ছেদ বিন্দুতে থাকবে। তো এইটাকে আমরা বলতেছি ইংরেজিতে কি বলি বলতো, সেন্টার অফ কি বলি বলতো, মাস। সেন্টার অফ কি বলি বলতো, মাস বলি, এটাকে সেন্টার অফ মাস বলি। তো এই সংজ্ঞাটা বোঝা গেছে যে ভরটা যেই বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে আমরা চিন্তা করতে পারি, সেটাকে আমরা বলতেছি হইতেছে ভর কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা, এর কাছাকাছি আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ভার কেন্দ্র। এই দুইটা নিয়ে অনেক কনফিউশন হয় স্টুডেন্টদের মধ্যে, যে ভার কেন্দ্র কোনটা ভাইয়া আর ভর কেন্দ্র কোনটা। ভার কেন্দ্র হইতেছে একটা বস্তুর মধ্যে যত মানে আমার ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের লব্ধি যে বিন্দুতে কাজ করে, লব্ধি হইতেছে যে বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুকে আমরা কি বলি বলতো, ভার কেন্দ্র বলি। ফর অ্যান এক্সাম্পল লেটস সে দ্যাট আমি একটা পটেটো আঁকলাম, এটা পটেটো না, মনে করো এনি কাইন্ড অফ ভেজিটেবল, লেটস সে দ্যাট।
তো এখানে কি হইতেছে, অনেকগুলা কি আছে, কণা আছে, অনেকগুলা কি আছে, কণা আছে। প্রত্যেকটা কণাকে পৃথিবী কি করতেছে, আকর্ষণ করতেছে। প্রত্যেকটা কণাকে যদি পৃথিবী আকর্ষণ করে, প্রত্যেকটা কণাকে যদি পৃথিবী কি করে বলতো, আকর্ষণ করে, আকর্ষণ করে, তাহলে এই যে এই কণা দ্বারা হচ্ছে যে তোমার যে লব্ধিটা আছে, এই যে লব্ধিটা যে আছে, লব্ধিটা, এই যে অনেকগুলা বল না, এদের একটা লব্ধি থাকবে না, লব্ধিটা যে বিন্দুতে কাজ করে, লব্ধিটা হইতেছে যে বিন্দুতে কি করে বলতো, কাজ করে, ওইটাকে আমরা বলি হইতেছে ভার কেন্দ্র, বা ইংরেজিতে বলে সেন্টার অফ কি বলতো, গ্র্যাভিটি বলে। তাহলে এক জায়গায় চিন্তা করি বল পুঞ্জীবিত আছে, মানে এক জায়গায় চিন্তা করি ভর পুঞ্জীবিত আছে, আরেকটা হইতেছে কি বলতো, বল, বল একটা, ভর একটা। ক্লিয়ার? আমার সরি, তোমার তো আর সামনে নেই, ক্লিয়ার বলতে, ক্লাসে ক্লিয়ার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো তো ভর কেন্দ্র হইতেছে যে বিন্দুতে আমি ভর চিন্তা করতে পারি, আর ভার কেন্দ্র হইতেছে যে বিন্দুতে আমি সবগুলা বলে লব্ধি চিন্তা করতে পারি। ঠিক আছে? তো আমি তোমাকে আবার এখানে সুন্দর করে আলাদা করে দেখাইতেছি। বলছে যেখানে ভর চিন্তা করা যায়, সেটা হইতেছে আমার কি হইতেছে বলতো, ভর কেন্দ্র, ভর কেন্দ্র। আর যদি ভার চিন্তা করা যায়, মানে যেখানে হইতেছে লব্ধি, বলের লব্ধি চিন্তা করা যায়, দুটোর মধ্যে পার্থক্য খেয়াল করো, আমি বক্সও করে দিই, হ্যাঁ বক্সও করে দিই। এই যে সমস্ত ভর আর হইতেছে বলের কি হইতেছে লব্ধি, একটা হইতেছে বল, একটা ভর, এটা হইতেছে ভর, সরি, সো এটা হইতেছে আমাদের ভর, এটা হইতেছে ভর, আর এখানে হইতেছে কি বলতো, বল। বলের লব্ধি যে বিন্দুতে ক্রিয়া করে ওটাকে বলি আমরা ভার কেন্দ্র, আর বলের হইতেছে ইয়া যেখানে ক্রিয়া করে সেটাকে বলি হইতেছে আমরা ভার কেন্দ্র। ঠিক আছে? ওকে। তো ভার কেন্দ্র কাল্পনিক, ভর কেন্দ্র কাল্পনিক, দুইটাই কিন্তু কি বলতো, তোমার কি কাল্পনিক। এখন একটা কোশ্চেন আসে, কমন কোশ্চেন, ভাইয়া কোন সময় কি এমন হইতে পারে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই জায়গায় হইতে পারে কিনা, একই জায়গায় হইতে পারে কিনা? উত্তর হইলো হ্যাঁ, হইতে পারে। কখন হইতে পারে? ঠিক আছে, কখন হইতে পারে? যে ভরকেন্দ্র একই বিন্দুতে হবে, ঠিক আছে, যে যদি বস্তুর প্রতিটা বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কি হয় বলতো, সমান হয়, প্রতিটা বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান সমান হয়। আচ্ছা, এটার মানে কি? মানে হইতেছে, তুমি মনে করো একটা বস্তু নিলা, এটা বস্তু নিলা, একটা বস্তু নিলা, এখানে একটা বস্তু নিলা, এই বস্তুটায় কি হইতেছে দেখো, বস্তুটা মনে করো এই পয়েন্টে একটা কণা আছে, এই পয়েন্টে, এই পয়েন্টে হইতেছে এটার ভর মনে করো m1, তাহলে এটার ওজন হইতেছে কত, m1g। ঠিক আছে? আমার মনে করো এখানে আরেকটা কণা আছে, সরি, এখানে আরেকটা কণা আছে, তাহলে সেটা হইতেছে কি বলতো, m2g। তাহলে এখন চিন্তা করে দেখো এই বলগুলার, বলগুলার যে মানে এই বলগুলা, এই যে এই পয়েন্টে যে জি আছে, এই পয়েন্টে যদি একই জি থাকে, অর্থাৎ বস্তুর মধ্যে জি এর মানের কোনো পরিবর্তন হইতেছে না, তাহলে 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 আমরা বলতে পারবো, ওই ক্ষেত্রে আমরা বলতে পারবো কি ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই অবস্থানে আছে। এখন তোমার কাছে আরেকটা কোশ্চেন হতে পারে, ভাইয়া এটা আবার আলাদা হয় কেমনে জি এর মান, এটা কেমন কথা, জি এর মান আবার কেমনে আলাদা হয়? আলাদা হইতে পারে, যেমন তুমি মনে করো হইতেছে একটা লাঠি নিলা, লাঠিটা অনেক লম্বা, অনেক লম্বা, লাঠিটা এইভাবে রাখা, ভূমির সাথে একটা কোণে রাখা। তাহলে এখন চিন্তা করে দেখো তো, আমাকে বলো তো, প্রত্যেকটা পয়েন্টে কি এখন জি এর মান সমান? প্রত্যেকটা পয়েন্টে কি এখন জি এর মান সমান হবে? এখানে যদি জি হয় জি1, এখানে অবশ্যই জি1 এর মান সমান হবে না, কারণ হচ্ছে উপরে গেলে জি এর মান কি করে যায় বলতো, কমে যায়। তাহলে প্রত্যেকটা পয়েন্টে জি এর মান কি হয় বলতো, আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেখানে কিন্তু ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র কি হবে না, একই রকম হবে না। কিন্তু আমাদের সেটা নিয়ে চিন্তা করার কোনো কি নেই, দরকার নাই, কারণ আমাদের যতগুলা প্রবলেম আছে সিলেবাসে, সবগুলা প্রবলেমে প্রত্যেকটা বিন্দুতে আমাদের এরকম থাকে না যে 1 কিলোমিটার লাঠির একটা উঠাইতে কত কাজ করা লাগবে, এরকম প্রবলেম নেই। আমাদের এত কম দূরত্বে থাকে যে জি এর মান আমরা কি ধরতে পারি, কনস্ট্যান্ট ধরতে পারি। ঠিক আছে? তো এবার সবাই বুঝছো কিনা আমাকে বলো তো, কেউ কেউ না বুঝলে স্পেসিফিক করে বলো যে ভাইয়া আমি এই জায়গাটা বুঝতে পারিনি। ঠিক আছে, বুঝছো সবাই? নাইস, ভেরি গুড। ঠিক আছে, একটা হচ্ছে বল, একটা হচ্ছে ভার। ওকে, নাইস। এবার খেয়াল করো, যদি প্রতিটা বিন্দু অভিকর্ষ ত্বরণ সমান না হয়, তাহলে কি হতেছে, আমরা এটা করব না। কেন করব না? কারণ এটা আমাদের পরীক্ষায় আসে না। তুমি যদি অলিম্পিয়াডে যাইতে চাও তাহলে এটা দেখতে পারো, আর নাইলে কোনোই দরকার নাই, তুমি নিশ্চিন্ত মনে থাকতে পারো। আর ইন কেস তুমি যদি ইন্টারেস্টেড হও, হ্যাঁ, এবং এনাফ তোমার ম্যাথমেটিক্যাল নলেজ থাকে, ইউ ক্যান অ্যাকচুয়ালি ইমেইল মি, আমি ভালো কোশ্চেনে সবসময় উত্তর দিই। ঠিক আছে? ভালো কোশ্চেনে, ইনসাইটফুল কোশ্চেনে আমি
সবসময় হইতেছে উত্তর দিই। হ্যাঁ, ওই যে অনিন্দিতা জানাই দিচ্ছে ওয়াকান্ডা ফরএভার, ঠিক আছে, আমার খুব ফেভারিট চ্যাডউইক বোজম্যান, তো আমি সুযোগ পাইলেই এই মিমসটা ইউজ করি। আচ্ছা, তো এটা আমরা এখানে করব না, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, ওকে। সো তারপরেও অনেকে আছে আমাদের মধ্যে যে বলতে পারো যে ভাই ইতিহাসে প্রথমবারের মতন যদি আমার পরীক্ষায় চলে আসে, তারা আমি বলবো যে আপনি থামেন ভাই, আপনি এত টেনশন নিয়েন না, যেহেতু এত বছর ধরে আসে নাই, আপনার সময়ও আসবে না, ঠিক আছে। সো ওইটা তুমি হইতেছে টেনশন করো না, তুমি ওইটা নিয়ে একদমই কি করো না, টেনশন করো না, ওকে। সো ওই ধরনের প্রবলেম তোমাকে দিবে না। হ্যাঁ, মানুষজন মাঝে মাঝে গভীর চিন্তা করে, সাধারণত তো তোমাদের ক্লাসে আমি ইয়াতে থাকি, কিউএন তে থাকি, 7টার ক্লাসে যাওয়াজ হইতেছে ক্লাস নেয়। তো তো ওই কারণেই হইতেছে আমি বলতেছি আগে থেকে তোমাকে জানাইতেছি যে মাঝে মাঝে এরকম মানুষ কোশ্চেন করে, ভাই আমার যদি পরীক্ষা প্রথমবারের মতন চলে আসে, না না, তোমার জন্য তোমার এরকম দুর্ঘটনা হবে না, তুমি এটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ, তো এবার আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে কুয়া খালি করার অঙ্ক, যে একটা পানিপূর্ণ কুয়া আছে, এটা আমরা খালি করব। তো এই প্রবলেমটা হইতেছে এসএসসি তে তোমাদের অনেক প্যারা দিছে, টেস্ট পেপারে ছিল প্রবলেমটা, হ্যাঁ, বিভিন্ন স্কুল কলেজে দিয়ে দিত, বাট এটা এসএসসি সিলেবাসে ছিল না। তো চলো আমরা এই প্রবলেমটা করি। প্রবলেমটা হইতেছে এরকম যে আমার কাছে একটা পানিপূর্ণ কুয়া ছিল, কুয়াটা থেকে আমি পানিটা বের করব, এটা হইতেছে আমার টার্গেট, এটা হইতেছে আমার অবজেক্টিভ, যে আজকের অবজেক্টিভ হইতেছে আমি কুয়াটা থেকে পানিটা কি করব বলতো, বের করব। এখন কিভাবে বের করব? বের করার সময় আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি মনে করো কাল্পনিক কতগুলো স্তর চিন্তা করলাম, কাল্পনিক কতগুলো স্তর চিন্তা করলাম, কেন চিন্তা করলাম, তোমাকে একটা পয়েন্ট বোঝানোর জন্য। মনে করো হইতেছে এই যে আমার যে পানিটা যে আছে, এখানে যে আমার পানিটা আছে, পানিটাকে হইতেছে আমরা কতগুলা স্তর হিসেবে চিন্তা করতে পারি। হ্যাঁ, মনে করো এখানে একটা স্তর আছে, এখানে একটা স্তর আছে, আবার মনে করো এখানে একটা স্তর আছে, আবার এখানে একটা স্তর আছে, মনে করো, হ্যাঁ। তো এরকম অনেকগুলা কি আছে, স্তর আছে। ভাইয়ের কথা মন দিয়ে শোনো। তো এখন আমি তোমাকে বললাম যে এই স্তরটার নাম দিলাম এ, এই স্তরে যে পানি আছে এই স্তরের নাম দিলাম বি, এই স্তরে পানির নাম দিলাম সি, এই স্তরে পানির নাম দিলাম হচ্ছে ডি। আমাকে বলো তো কোন কোন স্তরটা কুয়া থেকে বের করতে সবচেয়ে বেশি কষ্ট হবে, আমাকে চ্যাট বক্সে জানায় দাও। কোন স্তরটা বের করতে ডি হবে? হ্যাঁ, ডি হবে, সবচেয়ে বেশি কষ্ট হবে। আর সবচেয়ে কম কষ্ট হবে কোনটা? সবচেয়ে কম কষ্ট হবে কোনটা? এ তে হবে, তাই না? আচ্ছা, তো খেয়াল করো, আমার যদি কুয়াটার যে উচ্চতা আছে, এটা যদি এইচ হয়, কুয়াটার আমার যে উচ্চতা আছে এটা যদি এইচ হয়, এখন আমি মনে করো এখানে লিখলাম যে কুয়া খালি করতে কৃত কাজ ডাব্লিউ সমান সমান হতেছে এম ওয়াটার, ওয়াটারের জন্য ডাব্লিউ দিলাম, জি ইনটু ক্যাপিটাল এইচ। এটা কি ঠিক হবে না ভুল হবে? যদি আমি বলি যে কুয়া খালি করতে আমার কাজ হচ্ছে কত, এম ওয়াটার জি ইনটু এইচ, এটা কি ঠিক হবে নাকি ভুল হবে? রাইট, এটা ভুল হবে। কেন ভুল হবে? ভুল হবে এই কারণে, যদি আমি এখানে এইচ লিখি তার মানে আমি বুঝাইতেছি যে সবগুলা পানি আসলে কোত্থেকে আসে, এইচ উচ্চতা থেকে আসে। এটা কি সত্য কথা? না, এক একটা পানি আসলে কি আসে, এক এক উচ্চতা থেকে কি করতেছে বলতো, আসতেছে। তাহলে এই কথাটা তো আমার বলা উচিত না যে আমি এম জি এইচ লেখা মানে হচ্ছে প্রত্যেকটা পানি কি করতেছে বলতো, এইচ উচ্চতা থেকে কি করতেছে বলতো, মানে ক্যাপিটাল এইচ থেকে আসতেছে, ক্যাপিটাল এইচ থেকে তো আসতেছে না। তো আমার এই জন্য কি করতে হবে, আমাদের অ্যাভারেজ নিতে হবে। আমরা দেখবো যে অ্যাভারেজ নিব, যেমন সবচেয়ে যে নিচের যে স্তরটা আছে এই স্তরটা এটা এইচ পরিমাণে উঠে, এই যে এটা এইচ পরিমাণে উঠে। আর এটা তো উঠেই না, কারণ এটা কি উপরেই আছে, এটা তো আর উঠানোই লাগবে না। সবচেয়ে উপরের যে স্তরটা, এটা তো আর কোনো কিছুই করা লাগবে না, এটা হইতেছে জিরো। তাহলে এটা কত হবে, জিরো এইচ ডিভাইডেড বাই জিরো ডিভাইডেড বাই কি বলতো, টু। হ্যাঁ, তো এইচ হইতেছে একের নিচের যে পানিটা একদম তলার, ক্যাপিটাল এইচ হইতেছে একদম তলার। তাহলে এখানে অ্যাভারেজ নিলে কত আসবে, এইচ ডিভাইডেড বাই কত আসবে বলতো, টু। এইচ ডিভাইডেড বাই টু। তাহলে এইটাই হয়ে যাবে কি বলতো আমার, কি গড় উচ্চতা, পানি গড় উচ্চতা, গড় সরণ, এটাকে বলি গড়, অ্যাভারেজ বলি এটাকে, হ্যাঁ, অ্যাভারেজ। তাহলে এইটা ভুল, অবভিয়াসলি এইটা ভুল, এইটা হইতেছে ভুল। তাহলে আমার অ্যান্সার কি আসবে, ডাব্লিউ ইকুয়ালস টু চলে আসবে এম ওয়াটার ইনটু জি ইনটু কত চলে আসবে বলতো, এইচ ডিভাইডেড বাই হইতেছে টু। ঠিক আছে, এইচ ডিভাইডেড বাই হইতেছে টু। তাহলে এটা হচ্ছে কিসে বলতো, পানি, পানিপূর্ণ, ওকে। আচ্ছা প্লাবন, আমি আরেকবার দেখি, পাবন আর দীপাক আরেকবার দেখো যে আমরা কেন নিতেছি। কারণ হইতেছে এখানে কত, জিরো। আমার সবচেয়ে উপরে যে স্তরটা তার তো সরণ কত হবে, 0 মিটার, তার তো কোনো ডেপথ নাই। ডেপথ কত, জিরো। আর এটার ডেপথ কত, এটার ডেপথ কত, এটার ডেপথ হইতেছে এইচ।
তাহলে আমার অ্যাভারেজ ডেপথ কত? অ্যাভারেজ ডেপথ হচ্ছে এইচ প্লাস 0 ডিভাইডেড বাই কত বলো তো 2। তাহলে এখান থেকে কেন আসবে বলতো এইচ ডিভাইডেড বাই 2। এই যে সাফরিন আমাকে একটা সুন্দর কোশ্চেন করছে, ভাইয়া অ্যাভারেজ কেন নিব সেটা বুঝিনি। এটা খুব ভালো একটা কোশ্চেন ছিল, আমি এরকম কোশ্চেন মানে অ্যাপ্রিশিয়েট করি যে ও দেখছো স্পেসিফিক করে বলছে কেন অ্যাভারেজ নিছি আমি। আচ্ছা অ্যাভারেজ কেন নিছি? কারণ প্রত্যেকটা কি করতেছে না, সমান হাইটে যাইতেছে না, তাই না? এই যে আমার যে প্রত্যেকটা যে আছে, প্রত্যেকটা হইতেছে কি করে বলতো সমান হাইট থেকে আসতেছে না। যেমন ফর সাপোজ এই যে এইদিকে যে এই হইতেছে এইচ, মনে করো সাপোজ এইটা হইতেছে আমার 3h/4, 3h/4 ডেপথ। এইটা এইটা মনে করো h/5, আই ডোন্ট নো, আই এম জাস্ট সেইং, ঠিক আছে, র্যান্ডম বলতেছি, হ্যাঁ। তাহলে কি হইতেছে আমার, কি হইতেছে দেখো তো, এইটা হইতেছে আমাদের কি বলতো আমাদের, আমরা তো এক একটা এক এক হাইট থেকে আসতেছে, তো আমি সবার জন্য তো সিঙ্গেল হাইট ইউজ করতে পারবো না, মানে এইচ ইউজ করতে পারবো না। তো আমি কি করছি, গড় নিছি। তাই আমি কি নিছি বলতো, গড় নিছি, ঠিক আছে। গড় নিছি, গড় নেওয়ার কাছে কি সবচেয়ে নিচের যে লেয়ারটা আসে তার ডেপথ হইতেছে এইচ মিটার। উপরের লেয়ারটা তো অনেক কোনো আতিক হইতেছে কোনো ডেপথ নাই। যেহেতু কোনো ডেপথ নাই, ডেপথ না থাকার কারণে আমরা এই কারণে অ্যাভারেজ নিতেছি। কারণ প্রত্যেকটা জায়গা মানে পানি যে আসতেছে, পানিটা এক এক উচ্চতা থেকে কি করতেছে বলতো আসতেছে। কথা বুঝতে পারছো? এইটুকু কি বুঝতে পারছো? এখন বুঝে গেছে? 2 দিয়ে ভাগ কেন ঝুমু জিজ্ঞেস করছে। গড় করছো তুমি 2 দিয়ে ভাগ দিবা না? 2 দিয়ে ভাগ দিবা না? গড় যদি করো তাহলে 2 দিয়ে হইতেছে ভাগ দিবা না? তাহলে নাইলে কিভাবে হবে? তুমি সর্বোচ্চটা দুইটা স্তরের গড় নিছো আর কি। ওকে। আচ্ছা, তালহা বলছে কি এটা কি ভরকেন্দ্র সরণ? হ্যাঁ, এটা ভরকেন্দ্র সরণ হিসাবেও কি করতে পারো, চিন্তা করতে পারো। তুমি যেভাবে তোমার কমফোর্টেবল হয় তালহা, তুমি সেমনে চিন্তা করতে পারো। ওকে। এবার মনে করো কুয়াটা যে সবসময় পানিপূর্ণ থাকা লাগবে এমন তো কোনো কথা না, ঠিক আছে, এমন তো কোনো কথা না। কুয়াটা কি হইতেছে ফাঁকাও থাকতে পারে। যেমন ওই যে নীলা আমাদের কোশ্চেন করতেছে যদি কিছু অংশ কি থাকে বলতো ফাঁকা থাকে। দেখি তো তোমরা বলতে পারো কিনা, ঠিক আছে, যে আমরা হইতেছে এইটুকু বলতে পারি কিনা যে আমার এই লেয়ারটা তাহলে ডেপথ কত, সবচেয়ে আপার লেয়ারটার ডেপথ কত, আপার যে লেয়ারটা আছে এটা ডেপথ কত। আপার যে লেয়ারটা আছে মনে করো পুরাটা হইতেছে এইচ, পুরাটা হইতেছে, সরি, পুরাটা কত হইতেছে আমার এইচ, পুরাটা হইতেছে আমার ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ। হ্যাঁ, তাহলে এটা কত, ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই 2। আর এইটা কত হবে, এইটা কত হবে, এইটা কত হবে, সবচেয়ে নিচের লেয়ারটা ডেপথ কত হবে, ক্যাপিটাল এইচ। তাহলে আমার এইচ আসবে স্মল এইচ বা গড় সরণ, গড় সরণ কত আসবে, গড় সরণ আসবে এইচ প্লাস h/2 ডিভাইডেড বাই হইতেছে 2 ডিভাইডেড বাই আরেকটা 2, কারণ দুইটা স্তর গড় করতেছি আমি। তাহলে তো সেখানে কত চলে আসবে, এই জায়গা থেকে আমার আসে 3h ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আসে 3h ডিভাইডেড বাই 4। তাহলে আমার এখন তাহলে কতটুকু কাজ করতে হবে, এম, সরি, এম ডাব্লিউ ইন্টু জি ইন্টু কত হয়ে যায় বলো তো, সরি 4 হবে, ঠিক আছে, এইচ ডিভাইডেড বাই 4, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? এটুকু বুঝে গেছে? নিয়ামত আমাকে কোশ্চেন করছে নিচেটা শুধু এক্স এইচ হইলো কেন, কুয়াটার হাইট এইচ, কুয়াটার হাইটে নিচের স্তরটা হইতেছে এইচ এ আছে, সো এটা এইচ না, মানে এটা কেন এইচ হবে না, কুয়ার হাইটই তো বলে দেওয়া হইতেছে এইচ, ঠিক আছে। ও সরি, এখানে 3 হবে একটা, থ্রিটা 3h ডিভাইডেড বাই 4। ওকে, 3h ডিভাইডেড বাই হইতেছে 4। ওকে। রূপম বলছে এটা কি ইন্টিগ্রেশন করে করা যায় কিনা, অবশ্যই যায় রূপম, তুমি আমাকে ব্রেকের মধ্যে হইতেছে বইলো, ব্রেকের মধ্যে বললে আমি তোমাকে বুঝাই দিব না রূপম, ইন্টিগ্রেশন করেও এটা করা যায়, ঠিক আছে। ইন্টিগ্রেশনটাও ভাইয়া জানি, তোমার যদি ইন্টিগ্রেশন করতে মন চায় আমি তোমাকে দেখাই দিব না, বাট ইন্টিগ্রেশন না করেও করা যায় আর কি। আচ্ছা, আচ্ছা, সো এবার আমি যদি হইতেছে এটুকু বুঝতে পারছো, আচ্ছা ও বলতেছে 3 কেন, তাহসিন জিজ্ঞেস করছে 3 কেন। তাহসিন এটা হইতেছে ওই যে আমরা যে বাচ্চাকালে ভগ্নাংশ শিখছি না, ওই কারণে 3। এই যে দেখো, এই যে এটা হইতেছে ওই কারণে 3, ওই যে নিচে আমরা লসাগু করতাম, তারপর উপরে আসতো 2h আর এখানে আসতো h, তাহলে হইতেছে এটা আসতো 3h, বুঝছো? ওই যে আমরা যে 3 4 যে লসাগু করছি এই জন্য উপরে 3 আসছে আর কি। আর নিচে ডিভাইডেড বাই কি আসছে 2, তাহলে এটা কত হয়ে যাবে 3h ডিভাইডেড বাই 4, ঠিক আছে, ওই কারণে।
সো এটুকু আশা করি হইতেছে আমরা বুঝছো, ঠিক আছে? তো আমরা বুঝছো, হ্যাঁ, ওকে, ক্লিয়ার সবার কাছে, হ্যাঁ, আশা করি হইতেছে বুঝতে পারছো। আমরা কি করছি, এভারেজ নিছি, ওকে। এবার হইতেছে আমাকে একজন কোশ্চেন করছে, তানিন, এই কোশ্চেনটাও ভালো, যে বলছে ভাই যদি আংশিক খালি করতাম, আংশিক খালি করলে কি হইতো, পদ্ধতি কি চেঞ্জ করতাম, পদ্ধতি কি চেঞ্জ করতাম আংশিক খালি করলে, নাকি সেম পদ্ধতি অ্যাপ্লাই করা যেত? তোমাদের কি মতামত? মনে করো তুমি আজকে ক্লাস নিতেছো, তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ, তাহলেও সেম হইতো। সেম হবে না কেন? সবকিছুই কি হবে, সেম হয়, তুমি এভারেজ হাইটটা নিবা। সো লেটস সে দ্যাট আমি তোমাকে এভাবে বললাম, এভাবে বললাম, একটা জাস্ট উদাহরণ দিতেছি, হুম, উদাহরণ দিতেছি জাস্ট, হ্যাঁ, যে মনে করো হইতেছে একটা কুয়া আছে, কুয়াটা মনে করো পুরাপুরি পানি দ্বারা পূর্ণ, পুরাপুরি পানি দ্বারা পূর্ণ, পুরাপুরি কি হইতেছে বলতো, পানি দিয়ে কি বলতো পূর্ণ, এই যে পুরাপুরি কি হইতেছে বলতো, পানি দিয়ে পূর্ণ। এবার মনে করো এটাকে আমি অর্ধেক খালি করব, পুরোটা না, ঠিক আছে, পুরোটা না, কত করব, অর্ধেক খালি করব। তাহলে কি হবে, উপরের লেয়ারটা নিব, উপরের লেয়ারটা নিব, উপরের লেয়ারটা নিব, অর্ধেক খালি করছি তাই না, আবার নিচের এখানে লেয়ারটা নিব, তাই না, এই যে অর্ধেক খালি যেহেতু করছি। তো এটার ডেপথ তো 0 মিটার, এটার ডেপথ কত হবে, এটার ডেপথ কত হবে বলতো, এটার ডেপথ কত হবে, এইচ ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 2। তাহলে আমি আবারও হাইট নিব, কত হয়ে যাবে, এইচ ডিভাইডেড বাই, আবার আবার এখানে ক্ষেত্রে অর্ধেক খালি যদি করি, অর্ধেক খালি করি, তাহলে এইচ কত হয়ে যাবে, 0 প্লাস হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2, তাহলে হইতেছে কত, এইচ ডিভাইডেড বাই কত আসতেছে বলতো, 4। ঠিক আছে, ঠিক আছে, এইচ/4। টেনিয়াল তুমি ইয়াটা 2টা মিস করছো, নিচে একটা 2 দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়, ঠিক আছে? হ্যাঁ। তো এই যে বুঝতে পারছো, পদ্ধতির কোনো চেঞ্জ হবে না, আমি তোমাদের যা শিখাই ক্লাসে এরকম না জিনিসটা একটা জিনিসের জন্য খাটে, অন্য অঙ্কের জন্য খাটে না। হ্যাঁ, আমরা ক্লাসে যা শিখাই ওটা হলো ইউনিভার্সাল, যত এই টাইপের অঙ্ক আছে সব এই টাইপের অঙ্কের জন্য খাটবে, ঠিক আছে? তো ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, আংশিক খালি করুক, অর্ধেক খালি করুক, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার, আমরা এভারেজ হাইটটা নিব। এভারেজ হাইটটা কেন নিব, কারণ প্রত্যেকটা পানি একই উচ্চতা থেকে বা একই ডেপ থেকে কি করতেছে না বলতো, আসতেছে না, একই ডেপ থেকে, এত গভীরতা থেকে আসতেছে না। তো চলো একটা অঙ্ক করে ফেলি আমরা, একটা অঙ্ক করে ফেলি। তো এবার হইতেছে ও 1/4, এবার হইতেছে 1/4 পানি পূর্ণ, এটা তোমরা অ্যান্সার করে দাও চ্যাট বক্স, সবাই চ্যাট বক্সে এটা উত্তর করে দাও, চ্যাট বক্সে এটা উত্তর দিয়ে দাও, যে 1/4 যদি পানি পূর্ণ থাকে তাহলে অ্যান্সার কত আসবে। এইচ এর মানটা, আসিফেরটা মনে ঠিক আছে, আসিফেরটা ঠিক আছে, আরিফুলেরটাও ঠিক আছে। রাইট, ভেরি গুড, অনেকটাই হইতেছে। আচ্ছা, সো আমি এটা অ্যান্সার দিয়ে দিই, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছে, ভেরি নাইস, ভালোই বুঝতেছো তোমরা সবাই, ঠিক আছে? সো দেখো, যখন যে 1/4 পূর্ণ, 1/4 যখন পূর্ণ, তাহলে হইতেছে, সরি, সো এটা যখন 1/4 হইতেছে পূর্ণ, তখন এইটা হইতেছে আমার ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ, আর এইটুকু হইতেছে কত আমার, এইচ ডিভাইডেড বাই 4, এইচ ডিভাইডেড বাই 4। তাহলে দেখো এইটুকু কত, এইটুকু কত, এটা যদি এইচ ডিভাইডেড বাই 4 হয় তাহলে এইটুকু হয়ে যাবে 3h/4। তাহলে আমার সবচেয়ে উপরের লেয়ারটা ডেপথ কত, উপরে যে লেয়ারটা আছে, আমি ইয়া দিয়েই আঁকি, উপরে যে লেয়ারটা আছে, লেয়ারের ডেপথ কত, এই যে এটা, ঠিক আছে, এটা হইতেছে লেয়ারের হইতেছে ডেপথ, লেয়ারের ডেপথ হইতেছে এইটা। সো এরপরে হইতেছে এই লেয়ারের ডেপথ হইতেছে এইটা। তাহলে এবার চিন্তা করে দেখো এইচ অ্যাভারেজ কত হবে, এইচ অ্যাভারেজটা কত হবে, এইচ ইকুয়ালস টু, এইটার ডেপথ 3h/4, আর এটার ডেপথ কত, এটার ডেপথ তো এইচই, তলার পানি তো সবসময় এইচ, এইচ ডিভাইডেড বাই কি হইতেছে বলতো, 2। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি করি তাহলে চলে আসবে কত, আমার এখান থেকে আসে তোমার 3h প্লাস হইতেছে 4h, ঠিক আছে ভাই, কি ঠিক লিখলাম? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 4h ডিভাইডেড বাই হইতেছে কত, 4 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কত চলে আসবে, 7h ডিভাইডেড বাই কত আসবে বলো তো, 8, 7h ডিভাইডেড বাই কত আসবে, 8। ঠিক আছে, ক্লিয়ার?
কাউসার বলছে সবসময় উপরের স্তর হবে। আচ্ছা, পানি যদি সরাও, পানি যদি তুমি উপরের স্তর না সরায় পানি কেমনে উঠাবা? ওকে, পানি যদি উপরের স্তর না হয় তাহলে তো সেটা কেমনে সরাবা তুমি? ফারদৌসী আমাকে একটা কোশ্চেন করতেছে অনেকক্ষণ ধরে, বলছে জি এর মান ঋণাত্মক দেওয়া যাবে কারণ পানি নিচে থেকে উপরে উঠতেছে। আচ্ছা, জি এর মান নেগেটিভ ধরে তো জি রে যখন ভেক্টর হিসেবে কনসিডার করে, আমরা তো এখানে জাস্ট জি এর মান নিতেছি, তাই না? তুমি এখানে কেন মাইনাস দিবা? প্লাস আমি বলতেছি অভিকর্ষ বলে বিরুদ্ধে কৃত কাজ। ওকে, সো এইটুকু তো বুঝতে পারছো এখন। আর আর হইতেছে আর কি প্রবলেম দেখি, আর কারো কোনো প্রবলেম আছে কিনা বলো এটাতে, কোশ্চেন করো, তারপরে আমি মুভ অন করি। ইভেন আমাদের তো, হ্যাঁ আমাদের কিছু সময়ও আছে, তোমরা যদি কেউ কিছু না বুঝো রেইজ হ্যান্ড করতে পারো, আমরা অ্যান্সার দিয়ে দিব। আমি একটু লোয়ার করলাম হ্যান্ডটাকে, হ্যান্ডটা লোয়ার করলাম, কারো কোনো কোশ্চেন থাকলে রেইজ হ্যান্ড করো, আমি তোমাকে অ্যান্সার দিই। তানজিল, হ্যালো তানজিল, হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো তানজিল। আসসালাম। জি ভাই, ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাইতেছি, বলো কি বুঝো না আমাকে একটু বলো। যে h is equal to 3h divided by 4 plus h divided by 20 কিভাবে করলেন বুঝলাম না। আচ্ছা, তুমি এই যে 3h/4 থেকে আসছে বুঝছো? জি ভাই, এটা বুঝছি। আচ্ছা, তাহলে এটা কত গভীরতা থেকে উঠে? এটা কত গভীরতা থেকে উঠে? এই স্তরটা কত গভীরতা থেকে উঠে, মানে এটা কত গভীরতা পার হইতে হয়? 3h divided by 4 4। আর নিচের পানির স্তরটা কত গভীরতা থেকে পার হইতে হয়? h স্তর থেকে। এইচ থেকে, তাহলে তো গড় গভীরতা কত আসবে? ও দুইটা ভাই, মানে যোগ পানি করে। যতটুকু থাকবে তার আপার লিমিট আর লোয়ার লিমিটই করব। হ্যাঁ হ্যাঁ, এটাই এতক্ষণ ধরে করে আসতেছি না, এটাই তো এতক্ষণ ধরে করে আসতেছি। ও জি ভাই, এই মানে যে, এই যে এই যে এইটা, এই যে এইটা, এখানেও তো এই যে এইটা, এইটা, এতক্ষণ ধরে তো এটাই করে আসতেছি। এই যে এখানে এটা হইতেছে সবচেয়ে লোয়ারটা নিছি আর উপরেরটা নিছি, তারপর দুইটারে কি করে দিছি, অ্যাভারেজ করে দিছি। এটাই বলতেছে আমাদের কি অ্যাভারেজ হাইট, অ্যাভারেজ ডেপথ। আমার এই পানিটার কি হইতেছে বলতো, প্রত্যেকটা স্তরে অ্যাভারেজ ডেপথ হইতেছে এইটা। কথা বুঝছো এবার? এবার ক্লিয়ার জি ভাই হয়েছে? বুঝতে পেরেছি, একটু কনফিউশন ছিল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তানজিল। ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপর হইতেছে আমরা আতিককে সুযোগ করে দিই। হ্যালো আতিক। ভাই, ঠিক হয়ে গেছে যে আর আগে যা আচ্ছা, হ্যাপের না, ঠিক আছে, ঠিক হয়ে ঠিক গেছে। আছে, ধন্যবাদ ধন্যবাদ। আতিক। আচ্ছা, যারা যারা বুঝে ফেলছো তারা আবার হ্যান্ড লোয়ার করে ফেলো, যারা যারা বুঝে ফেলছো দয়া করে একটু হ্যান্ডটা লোয়ার করে ফেলো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ। সাজিন, হ্যালো সাজিন, হ্যালো সাজিন, হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া আচ্ছা, এক্সাম হলে যখন আর কি পরীক্ষা দিব তখন কি আমরা এইভাবে আগে এভারেজটা বের করে নিব? হ্যাঁ, আচ্ছা, কেন এটা এক্সাম হলে কেন করা যাবে না? কেন তোমার এই ঠিক বা কেন মনে হইলো যেন এভারেজ বের করা যাবে না? এভারেজ বের করে নিব নাকি ওরা দিয়ে দিবে আর কি, কোশ্চেনে দেওয়া থাকবে যে গড় কি কি মনে হয় তোমার, কি মনে হয়, মানে তোমার এতদিনের বছরের পরীক্ষার অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে, দেওয়া মানে থাকবে না? দেওয়া থাকবে না তাই না? তুমি পরীক্ষা দিতে গেছো, তোমাকে উত্তর যদি বইলা দেয় প্রশ্নের মধ্যে তাহলে তো এটা হইলো না, তাই না? ঠিক আছে, তোমার এটা বের করে নেওয়া লাগবে। আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইতেছি যে তোমাকে কি কি ইনফরমেশন দেওয়া থাকবে, তুমি এখান থেকে অ্যাভারেজ হাইটটা বের করো। ঠিক আছে সাজিদ, বুঝছো? ঠিক আছে ভাইয়া, বুঝছি। ওকে, ধন্যবাদ। ভাই, হ্যাঁ ভাই জাস্ট একটা মিনিট, হ্যাঁ সবাই হ্যাঁ বলো। মধ্যে একটা প্রশ্নই বারবার করতেছো যে এই স্তরে কি 5 স্তরেও করা যায় কিনা, ভাইয়া কেন 4 স্তর করলেন? এটা ভাইয়া স্তরে স্তরে বুঝাইছে পানির, এটা এখানে আসলে স্তরে ভাগ করা যায় 5টা কিংবা 4টা, এটা নির্দিষ্ট অসংখ্য না। আর কি, হ্যাঁ, অসংখ্য অসংখ্য করতে পারো করা যায়, তুমি। এটা জাস্ট ভাইয়া বলছে, এটা একটু সবাই মাথায় রাখো। হ্যাঁ, ও বলতেছে স্তরে ভাগ করা, যেটা যে ফাহিম যে কোশ্চেন করছে, ফাহিম হইতেছে আসলে কনসেপ্টটা বুঝে নাই। এখানে আমি তোমাকে যেটা, আমি তোমাকে আবার বলি, আমার আমার মূল পয়েন্ট কি ছিল আমি আবার বলি, এরপর আমি আবার একটু কোশ্চেন নিই। হ্যাঁ, আমার প্রথম পয়েন্টটা ছিল এইটা, ফার্স্ট পয়েন্ট, যে প্রত্যেকটা পানি একই ডেপ থেকে আসে না, প্রত্যেকটা পানি এক একটা ডেপ থেকে আসে। সো আমি সবার জন্য একটা সিঙ্গেল হাইট ইউজ করতে পারবো না, এই জন্য আমার অ্যাভারেজ নেওয়া লাগবে। এটা ছিল ফার্স্ট আইডিয়া। তো এই জন্য ভাই চারটা ডেপ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে কোনটা কত গভীরতা থেকে আসে। ঠিক আছে, ফাইন। তো এখানে তো চারটা এরকম মূল জিনিস না, যদি চারটা মূল কথা হইতো তাহলে তো আমি লিখতাম ভাই আমি পানিটাকে চারটা ভাগে ভাগ করতে হয়। এটা তো আমি কোনো সময় বলি নাই, তো ক্লাসে যেহেতু বলি নাই তাই ওটা কোনো মিনিং নেই।
এটা গেল। 2 নাম্বার পয়েন্ট হইতেছে তারপরে আমি বোঝানোর চেষ্টা করছি যে আচ্ছা তাহলে আমি এভারেজ ডেপথটা কিভাবে বের করব। আমি করছি কি সবচেয়ে উপরের স্তরটা নিছি আর সবচেয়ে নিচের স্তরটা নিছি, যেটা কি করছি দুইটাকে যোগ করে ডেপথে 2 দিয়ে ভাগ দিছি, গড় করে যেভাবে যেভাবে সিম্পলি গড় করে। দুইটা স্তরের ডেপথ নিছি, ডেপথ দিয়া সবচেয়ে উঁচু স্তর আর সবচেয়ে নিচু স্তর ডিভাইডেড বাই কি করছি 2 করছি। 2 যদি করো তাহলে তো সেটা দিয়ে 2 দ্বারা কি হইতেছে বলো তো ডিভাইড হয়ে যাবে। তো এই আশা করি হইতেছে বুঝতে পারবা। তখন আমি করতেছি, তো তাই আমি করলাম কি কিছুই করি নাই ভাইয়া। তিনটা যে অঙ্ক তোমাকে 4টা অঙ্ক দেখাইলাম, যে 4টা উদাহরণ দেখাইলাম, যে 4টা উদাহরণে সবসময় আপার লেয়ারটা নেই লোয়ার লেয়ারটা নেই, দুইটাকে যোগ করি 2 দিয়ে ভাগ করি, দুইটাকে যোগ করি 2 দিয়ে ভাগ করি, দুইটাকে যোগ করি 2 দিয়ে ভাগ করি। এখানে আর কোনো প্যাচের কোনো কিছু নাই। ঠিক আছে, আমি অ্যাভারেজ নিতেছি, আমার কুয়ার যে হাইটটা আছে ওইটার কি করতেছি অ্যাভারেজটা নিতেছি। আশা করি এখন বুঝে যাওয়ার কথা। এখন যদি এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে দয়া করে হইতেছে আমি তোমরা তো হইতেছে এবার যারা বুঝে গেছো তারা লোয়ার হ্যান্ড করো, ঠিক আছে, আর যাদের কোনো কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করে রাখো, সমস্যা নেই। মাহিনকে আমি সুযোগ দিলাম। হ্যাঁ, হ্যালো মাহিন। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো ভাই। আমার প্রশ্নটা হচ্ছে যে কুয়া যে খালি করব, খালি করার ক্ষেত্রে যে গড় উচ্চতা হিসাব করেছেন, তো হুম, যেটা বলেছিলেন যে এই বাকি খালি যে অংশটুকু আর এটা আর পুরো অংশটুকু কেন যোগ করা গড় করা হলো? বুঝি নাই আমি তোমার কথা। মানে অর্থপরিপূর্ণ, হুম, মানে এক ভাগ হলো এটা খালি। যদি খালি হয়, এটা যদি খালি হয়, এটা যদি খালি হয় তাহলে এটার গভীরতা কত, এই উপরের লেয়ারটার গভীরতা কত? উপরের লেয়ারের গভীরতা উচ্চতার অর্ধেক। তো আমি তো বলতেছি কি দেখো, আমি তো এইটাই, তাহলে এটাকে h/2 দিব না? জি, কিন্তু আমি এখানে আরেকটা বুঝলাম আছে, না, আর সাথে মানে পুরো উচ্চতার সাথেও যোগ করা হলো। কারণ কি এইটার নিচের স্তরটার গভীরতা কত? নিচের স্তরটার গভীরতাও তো h/2, নিচের স্তরের গভীরতাও h/2? মানে অর্ধপানি পূর্ণ, যেটা অর্ধপানি পূর্ণটা নিচের স্তর নিচেরটা। বলতে হইতেছে একদম তলার যে স্তরটা আছে, তর তো হইতেছে তোমার বলতেছি কি আমরা কি বলি দুইটা নেই না, দুইটা নেই না, নিচের স্তরটার গভীরতা কত? নিচের স্তরের গভীরতা হচ্ছে h। এইচ। তো আমি বুঝলাম না, তুমি কি বুঝলা না? বুঝতে চাচ্ছি যে এই পানির উপরের তল থেকে নিচের তল মনে করছিলাম এই আর কি, ও পানির উপরের তল ও নিচের তল। না না না, পানির তো তোমার মানে বুঝতে পারছি তুমি এটাকে মানে উপরিতল নিচের তল চিন্তা করছো, না না না। পানি তো তোমার আসলে কি আছে, এটা তো হচ্ছে আপার সারফেস, আর এটা পানির কি এটা হচ্ছে সবচেয়ে বটম সারফেস। এখন বুঝছো? এখন বুঝতে পারছি। ওকে ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মাহিন। আচ্ছা, তারপরে হইতেছে আমরা নীলাকে একটা অ্যান্সার দিই, তারপরে আমরা আবার নীলা। হ্যালো নীলা। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে ভার কেন্দ্র, এটা আরেকটু বুঝাই দিবেন। ভার কেন্দ্র বুঝো না এটা কি, আমাকে একটু বলো তো। মানে বলের উম, বলের লব্ধি কোন দিকে ক্রিয়া করে এই বিষয়টা। বলের লব্ধি কোন দিকে ক্রিয়া করে, আমরা এটা তো ভার কেন্দ্র না, ভার কেন্দ্র হইতেছে যে বিন্দুতে ক্রিয়া করে, এটা তো একটা মানে বিন্দু। সংখ্যাটা দেখো, প্রতিটা বিন্দুতে যে বিন্দু দিয়ে যায়, তো তুমি দিক কই থেকে আসলো, আর দিক তো সবসময় কোন দিকে হবে, মানে যদি বলের দিকও চিন্তা করো, ওজন কোন দিকে ক্রিয়া করে? নিচের নিচের দিকে। নিচের দিকে। হ্যাঁ, এখন আমি আমি আসলে কি বুঝাবো ওটা আমাদের বললে ভালো হতো। মানে ভাইয়া আমি ওই যে সংজ্ঞাটাতে একটু নিয়ে যান দেখি। এই যে সংজ্ঞা। হ্যাঁ, এখানে যে বলছে প্রতিটি কণার উপর ক্রিয়াশীল মধ্যাকর্ষণ বলের লব্ধি, হুম মানে হুম। এটা দ্বারা কি বোঝাচ্ছে? ও আমরা লব্ধি পড়ছি না, দুইটা ওই যে ভেক্টরকে লব্ধি ভেক্টরে করা যে যায় আমরা না? পড়ছিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভেক্টরে যে এটা পড়ছিলাম ওই হ্যাঁ লব্ধিটা ভেক্টরে এটা। হ্যাঁ হ্যাঁ ওই লব্ধিটা, কিন্তু ওই লব্ধিটা একই বিন্দুতে ক্রিয়া করে, আর এগুলা কি সমান্তরাল ভাবে ক্রিয়া করে, একটা বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া করতে পারে না। জি ভাইয়া। হ্যাঁ, তো ওগুলার সব মিলা মিলা যে লব্ধিটা হবে সেটা কি হবে আমাদের, সেইটা যে বিন্দুতে ক্রিয়া করবে ওটা কি আমরা কি বলবো, ভার কেন্দ্র বলবো। হুম, আচ্ছা ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা তাহলে আর একটা কোশ্চেন নেই, ফেরদৌসিকে আমরা একটু রেজ হ্যান্ড করে দেই। হ্যালো ফেরদৌসি বলো। জি, ফেরদৌসি মানে আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ শুনতে পাইতেছি বলো। আচ্ছা ভাইয়া, আমার ওই যে কুয়ার অঙ্কটাতে একটু সমস্যা ছিল যে আমরা তো হুম। কুয়া থেকে পানি উপরে উঠাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যে কাজটা হবে, মানে পানি দ্বারা কুয়াটা পূর্ণ করতেও কি ওই একই কাজ হবে? এরকম কি কিছু হতে পারে?
পানি দ্বারা কুয়াটা কোত্থেকে পানিটা নিয়ে আসতেছো সেটা ফ্যাক্টর তো। মানে উপর থেকে বা আমি কি যে কোনো একটা উপর উৎস থেকে পানি পানি ঢালতে তো তোমার কোনো কাজ করা লাগবে না, গ্র্যাভিটি কি করে দিবে, করে দিবে। পানিটা উঠাইতে কাজ করা লাগে, পানি নামাইতে কোনো কাজ করা লাগে না, তোমার কোনো কাজ করা লাগবে না। তুমি যখন হইতেছে গ্লাস দিয়ে পানি খাও, ঠিক হ্যাঁ আছে, গ্লাসটা নাও, গ্লাসটা তুমি যখন তোমার হইতেছে একটা সার্টেন হাইট থেকে জাস্ট ইয়া করে দাও, টিল্ট করে দাও গ্লাসটাকে, পানিটা তো নিজে নিজেই কি করে, পড়ে যায়। আমাদের পানির যে পাম্প গুলো আছে এগুলো তো পানি নিচে নামায় না, পানি কই উঠায়, উপরে ট্যাঙ্কিতে উঠায়, তাই না? তারপর হ্যাঁ তো কল খুললেই তো হয়ে যায়, আমাদের কলে তো কোনো কি লাগে না, মানে কল খুলে যে পানি পাইতেছো, হ্যাঁ, একবার যদি ট্যাঙ্কিতে পানি থাকে তখন তো আর তোমার মোটরের কোনো কি হয় না, প্রয়োজন হয় না। বুঝছো আমার পয়েন্ট আমি কি বলছি? জি আমার মনে হয় তোমার কোশ্চেনটা তুমি আসলে ঠিক মানে এখনো সুন্দর করে সাজিতে পারো নাই, মানে তোমার কোশ্চেনটা যে মানে আসলে পানিটা আসে কোত্থেকে, ওটা বললে বেটার হইতো যে ভাই আমি এই উচ্চতা থেকে পানি এই উচ্চতায় নিয়ে আসবো। আচ্ছা যেমন আমি হতে বলতেছি পারে কি, আমি মোটর কিংবা যে কোনো কিছু দ্বারা আমি একটা ট্যাঙ্ক মানে পূর্ণ করতেছি, তো ওই তো ক্ষেত্রে আমার ট্যাঙ্ক তো কই থাকে, ট্যাঙ্ক তো তোমার কই থাকে, তোমার বাসার ছাদ ট্যাঙ্ক কই থাকে, মাটির নিচে না ইয়ার উপরে, ছাদে থাকে। উপরে। তো ওই কারণে তো ইউজ করে। তোমার যদি পানি নিচে যাইতে হয় তাহলে তো কোনো কিছু করা লাগে না, বৃষ্টি পড়তে কি মোটর লাগে, বৃষ্টি তো না এমনি পড়ে। হ্যাঁ, কিন্তু বৃষ্টিটা উঠাইতে ঠিকই কিন্তু কাজ করা লাগে, কেন কাজ করা লাগে, ওই কাজটা কে দেয়, সূর্য দেয়, তাই না? সূর্য কি করে, বাষ্পীভূত করে, ওকে এনাফ এনার্জি দেয় যাতে ও কি করতে পারে, মেঘে কি মেঘের যে উচ্চতা আছে ওই উচ্চতায় কি করতে পারে, পৌঁছাইতে পারে। তো তোমাকে আচ্ছা বুঝতে পারছো জিনিসটা? জি জি। আচ্ছা ভাই, এই যে তড়িৎ বল চুম্বক বল এগুলো কিভাবে মানে সংরক্ষণশীল বল হিসেবে থাকে, বা কিভাবে এরা সংরক্ষণশীল বল হয়? এটা হচ্ছে কার্লের মান 0 হয় ওদের। কার্ল আছে না, ওই যে ফার্স্ট চ্যাপ্টার পড়ছো না, সেকেন্ড চ্যাপ্টার, ওদের কার্লের মান কি হয় বলো তো, 0 হয়। জি আচ্ছা Okay, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে, আমরা অনেকক্ষণ কোশ্চেন নিয়ে নিলাম, আমরা মনে করি এখন একটু ইয়া করি, আবার সামনে আগে, হ্যাঁ। তো চলো অঙ্ক করি আমরা। তো আমাদের কারো যদি হইতেছে ওই কনসেপ্টটা বুঝতে কষ্ট হয়, ভর কেন্দ্রের কনসেপ্টটা, তারা একটা কাজ করতে পারো, সরাসরি এই সূত্রটা মনে রাখতে পারো, হ্যাঁ। এই যে এটা হইতেছে ওই যে গড় ভর কেন্দ্রের সরণ আর গড় সরণ একই কথা, গড় সরণ একই কথা, দুইটা একই জিনিস, সেম জিনিস। তো এটা মনে রাখবা, কুয়ার উচ্চতা মাইনাস হইতেছে পানির উচ্চতা, এটুকু মনে রাখলেই হবে, পানির উচ্চতা ডিভাইডেড বাই 2। কারো যদি আগের কনসেপ্টটা বুঝতে কষ্ট হয়, আগের কনসেপ্টটা বুঝতে যদি তোমার কষ্ট হয়, তাহলে হইতেছে তুমি কি করবা বলো তো আমার, ঠিক আছে, পানি যদি বুঝতে যদি তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি জাস্ট কি করবে, সিম্পলি এই ফর্মুলাটা মনে রাখবা যে কুয়ার উচ্চতা মাইনাস হইতেছে পানির উচ্চতা ডিভাইডেড বাই কি হইতেছে বলো তো 2। তাহলে তুমি কি করবে, ওখান থেকে ভর কেন্দ্রে কতটুকু সরণ আছে ওইটা বের করতে পারবা, ঠিক আছে, ওকে। সো এই যে কথা হইতেছে বুঝা গেল এইটুকু পর্যন্ত। তো আমরা একটা ম্যাথ করে দেখো, বলছে একটা কুয়ার গভীরতা হচ্ছে 6 মিটার, ঠিক আছে, ব্যাস হইতেছে 4 মিটার, এক তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ। তাহলে কুয়াটাকে শূন্য করতে কত কাজ করা লাগবে, কুয়াটাকে শূন্য করতে কত কাজ করা লাগবে দেখি তো। এটার বলো তো আগে এইচ অ্যাভারেজ কত হবে, বলো এইচ কত হবে। মনে করো এইটা কত, এইটা হইতেছে আমার কয় মিটার, 6 মিটার, এটা হইতেছে আমাদের 6 মিটার, এটা হচ্ছে আমাদের 6 মিটার। এখন বলো তো এইচ এর মান বের করতে পারো কিনা দেখি তো, এখন চ্যাট বক্সে জানা দাও তো সবাই, এইচটা কত আসবে। এটা কিন্তু সহজ, যেহেতু এটা এক তৃতীয়াংশ পূর্ণ, তাহলে এইটুকুর হাইট কত হবে, 2 মিটার। এইটুকুর হাইট হবে আমার 2 মিটার। এইটুকুর হাইট যদি 2 মিটার হয় তাহলে এইটুকুর হাইট হচ্ছে আমার কত, 4 মিটার। এখন কিন্তু খুবই সহজ, হ্যাঁ। তাহলে কি হবে, আমার সর্বনিচে যেটা আছে সেটা হচ্ছে 6 মিটার, সবচেয়ে নিচে যে স্তরটা আছে সেটা হচ্ছে 6 মিটার, 6 মিটার। আর সবচেয়ে উপরে যে স্তরটা আছে সেটার গভীরতা কত, সেটার গভীরতা কত, 4 মিটার। তাহলে হচ্ছে কত, 6 + 4 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 5 মিটার। আচ্ছা, দেখো তোমাদের যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে হচ্ছে তোমাদের আমার মতে এত কষ্ট করার দরকার নেই, তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে, কুয়ার উচ্চতা মাইনাস পানির উচ্চতা ডিভাইডেড বাই 2, এটাতেও অ্যান্সার সেম আসবে। কুয়ার উচ্চতা বা গভীরতা কত, 6, আর পানির উচ্চতা কত বলতো, 2, 2 ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলতো 2,
এইটাও সমান সমান কত আসে 5 মিটার। তো তোমার যেইটা পছন্দ তুমি সেটা অ্যাপ্লাই করবা। তুমি যদি এটা না বুঝো, ঠিক আছে, তোমার যদি এটা বুঝতে কষ্ট হয়, যেটা আমি বুঝতে পারতেছি না কেন 2 দিয়ে ভাগ করে, কেন 4 যোগ করে, 6 যোগ করে, এভারেজ বুঝতে যদি তোমার কষ্ট হয়, তুমি কাজ করো, কোনো সমস্যা নেই, তুমি এই সূত্রটা প্রয়োগ করো, এই সূত্রটাও কি হবে, সেম অ্যান্সার দিবে, কোনো প্রবলেম হবে না। তুমি এই বেসিক সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এটুকু বুঝলে হবে যে এটা হচ্ছে আমার এদিক থেকে নিয়ে গেছি আর দিক থেকে নিয়ে গেছি, সেটা হইতেছে কি বলতো 2, মানে আমি গড় উচ্চতা নিতেছি অন এভারেজে কত হইতেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা এইচ আর এটা গেল। ঠিক আছে, এখন বলছে যে কুয়াটিকে শূন্য করতে কত কাজ করা লাগবে, শূন্য করতে কত কাজ করা লাগবে। তো শূন্য করতে আমার কৃতক কাজ হয়ে যাবে ডাব্লিউ সমান সমান হয়ে যাবে এম ওয়াটার, এম ওয়াটার, সো এম ওয়াটার ইন্টু জি ইন্টু কত হয়ে যায় বলতো এইচ, জি ইন্টু কত হয়ে যায় বলতো এইচ। এখন ওয়াটার কত হবে, এম ওয়াটার কত হবে, এম ওয়াটার হবে, ওয়াটার যেটা আসবে এটা কত হয়ে যাবে ভি ওয়াটার, ভি ওয়াটার ইন্টু রো ওয়াটার, তাই না, ডাব্লিউ দিলাম জাস্ট, ভি ওয়াটার কত হবে পাই আর স্কোয়ার এইচ ওয়াটার। ঠিক আছে, এইচ ডাব্লিউ দিলাম জাস্ট, আর কিছু দিলাম না। আর এখানে কত দিলাম রো ডাব্লিউ। তাহলে দেখো আমার পায়ের মান কত, পায়ের মান হবে কত 3.1416, আর আমার আর এর মান কত আসবে খেয়াল করো, আর এর মান কত, ব্যাস হইতেছে আমার 4 মিটার, তাহলে ওইটা কত হবে 2 মিটার। আচ্ছা, পানির উচ্চতা কত হবে বলতো, পানির উচ্চতা চ্যাট বক্সে জানা দাও তো, পানির উচ্চতা 2 মিটার। গুড, পানির উচ্চতা কত হয়ে যাবে আমার 2 মিটার। তাহলে এখানে আমি পানির উচ্চতা বসাই দিলাম 2 মিটার, আর এখান থেকে কত আসবে 10 টু দি পাওয়ার কত আসবে বলতো 3, 10 টু দি পাওয়ার হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে ওয়াটার, এটা গেল ওয়াটারটা, এটা হচ্ছে ওয়াটারটা বের করলাম ভরটা, আর বাকি তো জিনিসপত্রগুলো আমি জানি। তাহলে এখানে মানটা বসাই দিবা এম ওয়াটারের, আর এইচ এর মান কত বলতো 5, ওই তো এম ওয়াটার ইন্টু জি 9.8 ইন্টু কত হইতেছে বলতো 5 মিটার। তাহলে এইটাই হইতেছে বলো কি বলতো আমাদের কৃত কতটুকু কাজ আছে, কৃত কাজ কতটুকু আছে সেটার উপর কি করবো বলতো বের করে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো জিনিসটা। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা, এইখান থেকে আমি এটা আমি খুব ভাঙা ভাঙা অনেকবার বলছি, কারণ আই থিঙ্ক এখন তুমি হচ্ছে ক্লিয়ার একটা কনসেপশন আছে যে কেন কখন কি করতে হয়, গড় উচ্চতা কেন নিতেছে, হ্যাঁ, গড় সরণ বা কেনই বলতেছে, এভারেজ বা কেনই বা নিতেছে। এনিওয়ে, কারো যদি কোনো বুঝতে প্রবলেম থাকে তাহলে চ্যাট বক্সে বলতে পারো। আচ্ছা, সাইফ আনোয়ার জিজ্ঞেস 10⁻³ কেন, কারণ এটা হইতেছে পানির ঘনত্ব, এই যে এখানে হইতেছে এটা পানির ঘনত্ব। হ্যাঁ, পানির ঘনত্ব, এই জন্য 10⁻³ কি দিছি 3 দিছি। কাউসার বলছে মনে করেন কুয়ার এইচ 20 মিটার উপরে পয়েন্ট পর্যন্ত খালি থাকলে 50 মাইনাস এইচ খালি করতে বলে, তাহলে ম্যাথটা কেমনে করব। একই তো ভাবে করা যায়, সব তো একই অঙ্ক। একক হবে জুল, হ্যাঁ হ্যাঁ সরি সরি, একক হবে কি জুল হবে। আরব বলছে মাইনাস হবে না কেন, এটা তো অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ না, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। ওকে, ঠিক আছে, তো আমরা একটু পর্যন্ত করলাম, চলো আমরা হচ্ছে পরের প্রবলেমে চলে যাই। হ্যাঁ, পরের প্রবলেমে চলে যাই। তো আমাদের হচ্ছে এখানটা প্র্যাকটিস প্রবলেম আছে, ঠিক আছে, এটা তোমরা করবা, এটা হচ্ছে অর্ধপূর্ণ থাকবে। এবার কি আছে অর্ধপূর্ণ আছে। যদিও তোমাদের এটা একদম চোখের পলকে পেরে যাওয়া দরকার, কারণ আমরা অনেক মানে এটা নিয়ে অনেক বিস্তারিত ভাবে কি করছি আলোচনা করে ফেলছি অলরেডি। আমার আশা করি তুমি এটা পেরে যাবা, হোমওয়ার্ক দিলে এটা তুমি ভালো মতন কি করতে পারবো তো পারবা। ঠিক আছে, ওকে, এখন আমরা পড়বো যান্ত্রিক শক্তির নিত্যতার নীতি। যান্ত্রিক শক্তির নিত্যতার নীতি মানে হচ্ছে যদি সিস্টেমে কেন শুধুমাত্র সংরক্ষণশীল বল ক্রিয়া করে, তাহলে গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি কি থাকে, ধ্রুব থাকে। আচ্ছা, মিনিং হইতেছে যদি কোনো ধরনের ঘর্ষণ মানে সংরক্ষণশীল বল মানে কি, যা নেয় আবার সে তা ফেরত দেয়। ওই যে বললাম না, উঠতে যদি -10 জুল কাজ করে অভিকর্ষ বলের বিরুদ্ধে, আবার নামাইতে আবার কত 10 জুল ফেরত পাবা। অর্থাৎ ও যা বিভব শক্তি হিসেবে জমা হয় ওটা আবার ফেরত দিয়ে দেয়। তাহলে গতিশক্তি আর বিভব শক্তির মান কি হয় বলতো, ধ্রুবক হয়। গতিশক্তি যা হবে বিভব শক্তিও কি হয় বলতো, ধ্রুবক হবে। দুইটা যোগফলের মান সবসময় কি হবে বলতো, কনস্ট্যান্ট হবে। এই দুইটার মানই কি হবে, কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, ওকে, তো এবার খেয়াল করো যদি এটা কনস্ট্যান্ট হয়, দুইটা যোগফলের মান যদি হচ্ছে কনস্ট্যান্ট হয়,
তো আমরা এটা পড়ছিলাম 19 এই জিনিসটা পড়ছিলাম যে আমাদের একটা বস্তুটা নিক্ষিপ্ত হইতে পারে, পরন্ত হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। ওর দুইটা পয়েন্টে, মনে করো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে যদি মনে করো বিভব শক্তি হয় ইপিএ আর গতি শক্তি হয় যদি ইকেএ, ঠিক আছে, আর এইটা যদি হইতেছে তোমার হয় ইপি বি, বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, হ্যাঁ। সো এটা হইতেছে ইপিবি প্লাস হইতেছে ইকেবি যদি হয়, তাহলে খেয়াল করো এই দুইটার যা যোগফল হবে, এই দুইটার যোগফল কি হবে বলতো, সেম হবে। এই দুইটার হইতেছে যোগফল হবে সেম। সাপোজ এইটা যদি কোনো সময় 10 হয়, তাহলে এইটাও কত হইতে হবে, 10 হইতে হবে। এই দুইটা মান কি হইতে হবে, সমান হইতে হবে। দুইটার যোগফল সবসময় কি হইতে হবে বলতো, সেম হইতে হবে। মান কি হইতেছে বলতো, সমান হইতে হবে। মান হইতেছে সমান হইতে হবে। দুইটার যে যোগফল আছে, ওই যোগফলের মানটা আমরা কি দিব, সমান দিব, ইকুয়াল। ঠিক আছে, এই দুইটার মান কি হবে, সমান হবে। যদি কি করে আমার কোনো ধরনের বাতাসের বাধা বা কোনো ধরনের বল কি বলতো না থাকে। ঠিক আছে, ওকে। তো এবার হইতেছে খেয়াল করো, ঠিক আছে, এবার খেয়াল করো আমরা একটা ম্যাথ দেখি, একটা সিম্পল প্র্যাকটিস প্রবলেম দেখি। এই প্রবলেমটা একটু একটু হইতেছে জটিল, ঠিক আছে, একটু একটু জটিল। তুমি একটু জটিল বলতে কি, তুমি এইভাবে অঙ্কটা কখনো করো নাই। আমার কাছে জটিল লাগে না, অবশ্য তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না। এক একজনের কাছে একই প্রবলেম এক এক রকম লাগে, ঠিক আছে। এমন প্রবলেম আছে তোমার কাছে ইজি লাগে, আমার কাছে কঠিন লাগে, হ্যাঁ, এরকম অনেক জিনিস আছে। তো বলছে যে ভূমি থেকে 10 মিটার উচ্চতা, 10 মিটার উচ্চতায়, 10 মিটার উচ্চতায় একটা বস্তু আছে, বস্তুটাকে নিক্ষেপ করছে তির্যক কোণে, তির্যক কোণে নিক্ষেপ করছে। কত ডিগ্রি কোণে মারছে বলে নাই, বলছে 10 মিটার পার সেকেন্ড মেঘে কি করছে বলতো, নিক্ষেপ করছে। নিক্ষেপ করাতে কি হবে, আমার এখানে যে এটা আছে এটা কি উপরে উঠবে, উপরে উঠে কি করবে বলতো, এইভাবে যাবে, এভাবে গিয়ে এটা শেষ পর্যন্ত কি করবে, ভূমিতে আঘাত করবে, ভূমিতে আঘাত করবে। এখন কোশ্চেন করা হয়েছে আঘাত করার সময় বেগ কত হবে। আঘাত করবে যখন, তখন বেগের মানটা কত হবে, কত বেগে এটা কি করবে বলতো, আঘাত করবে। ঠিক আছে, ওকে। একটু চিন্তা করো, এই প্রবলেমটা অনেকভাবে করা যায়, কিন্তু আমি এখন খুবই একটা সোজা ওয়েতে করব। আমাকে বলো তো, এই পয়েন্টটা যদি এ হয় আর এই পয়েন্টটা যদি বি হয়, আমাকে সবাই বলে দাও তো যে আমার ই পি এ প্লাস ই কে এ এটা কত কত হবে, এটা কত কত হবে, ইপিএ কত হবে, ইপিএ কত হবে, এইটা, এটা কত দূরে, কত, এই যে সুসময় বলতেছে 0 আসবে। জিরো, জিরো কখন আসে, যখন উচ্চতা 0 হয়। এটা কি উচ্চতা 0, এটা উচ্চতা কিন্তু কি না, 0 না, তাই তো, এটার উচ্চতা কিন্তু 0 না। তাহলে উচ্চতা কত হবে, এম জি এইচ, এম এর মান কত, এম এর মান হচ্ছে 2, জি এর মান হচ্ছে কত 9.8 ইন্টু কত হচ্ছে 10। আচ্ছা, আচ্ছা, এবার বলো তো গতিশক্তি কত হবে। এই যে গতিশক্তি বলতেছে 0। আচ্ছা, এই যে একটু খেয়াল করো, হ্যাঁ, এই যে এটা 10 মিটার পার সেকেন্ড বেগে কি হয়েছে, নিক্ষিপ্ত হয়েছে। 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলে এটা কেমনে গতিশক্তি ওই পয়েন্টে 0 হয়। এটা কি আসবে, হাফ, হাফ ইন্টু 2 কেজি ভর হচ্ছে 2 ইন্টু কত চলে আসে বলতো 10 স্কোয়ার। ঠিক আছে, হাফ এমবি স্কোয়ার। ঠিক আছে, গেল। হ্যাঁ, আশা করি বুঝছো, হ্যাঁ, এটুকু বুঝছো। এবার হইতেছে খেয়াল করো বি বিন্দু, বি বিন্দু, বি যে বিন্দু আছে, যে বি বিন্দু, বি বিন্দুর জন্য যদি আমি লিখি ইপিবি প্লাস ইকেবি, আমাকে বলো তো এখানে, এখানে এটা কত হবে, বি বিন্দুতে ভূমিতে যখন আঘাত করে তখন ইপিবি এর মান কত হবে, 0 হবে, কারণ উচ্চতা নাই। গুড, উচ্চতা নাই, তো 0 হবে। তো এখানে কি হবে বলতো, 0 হবে। প্লাস হইতেছে ইকেবি, ইকেবি হইতেছে হাফ, এম হইতেছে 2 ইন্টু কত আসবে বলতো ভি স্কোয়ার। তাহলে আমার কি হইতেছে, এই দুইটা পয়েন্টে শক্তির সংরক্ষণশীলতা অনুসারে কি হবে বলতো, শক্তির সংরক্ষণ অনুসারে এ পয়েন্টে আমার যত গতিশক্তি, বি পয়েন্টেও আমার কি হয় বলতো, একই গতিশক্তি। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 10 প্লাস হয়ে যাবে হইতেছে হাফ ইন্টু হইতেছে 2 ইন্টু 10 স্কোয়ার
সমান সমান হতে হচ্ছে হাফ ইন্টু 2 ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কার মান বের করতে পারবো বলতো? অবভিয়াসলি ভি এর মানটা কি করতে পারবো বলতো? বের করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? সো এইটা হইতেছে কি, আমরা এইভাবে সহজে অঙ্ক করে কি করতে পারবো, কোনো কষ্ট ছাড়াই বের করে ফেলতে পারবো যে এটা কতটুকু হয়। ঠিক আছে, ওকে। সো এইটুকু গেল, এইটুকু তো আশা করি আমরা বুঝছি। তো চলো আমরা আগে পেন্ডুলামে যাওয়ার আগে এটা পোল কোশ্চেন দিয়ে দিই আর তোমাদের একটা ব্রেকও দিয়ে দিই। হ্যাঁ, তোমাদের হচ্ছে ব্রেকের মাঝখানে তোমরা পোল কোশ্চেনটা অ্যান্সার করবা। ব্রেকের মাঝখানে এখন বাজে 8:41 বাজে, তোমাদের হইতেছে ব্রেক হইতেছে তোমাদের 8:46 পর্যন্ত। 46 পর্যন্ত এই ব্রেকের মাঝখানে এটা উত্তর দিতে থাকো, কোনো সমস্যা নেই। ইফ টেক ইউর টাইম, এটা অ্যান্সার করতে থাকো। ঠিক আছে, বল কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করো। আর এর মাঝে কারো যদি কোশ্চেন করার কোনো ইচ্ছা থাকে রেইজ হ্যান্ড করতে পারো। এর মাঝে কারো যদি কোনো কোশ্চেন করার ইচ্ছা থাকে রেইজ হ্যান্ড করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা রাকিবকে একটু সুযোগ করে দিই। হ্যালো রাকিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাকিব বলো। ভাই আমার একটু প্রথম পেজগুলোতে সমস্যা হচ্ছে, ওই যে একটা কোন দিয়ে করছিলেন না ওই জায়গায়। কোন দিয়ে করছিলাম? হ্যাঁ, হ্যাঁ, ওই যে ওইখানে। আচ্ছা ঠিক আছে, ভিতরে কোনটা? ঠিক আছে। আমরা দেখি দ্বিতীয় উপরে। পেজে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা মানুষ যে মই বেয়ে উঠছে, তাই তো? জি জি জি। হ্যাঁ বলো। আচ্ছা, এখানে যদি এরকম হইতো যে উচ্চতা 20 মিটার দেওয়া আছে এবং একটা বস্তুকে নিচ থেকে 30 ডিগ্রি কোণে একভাবে উঠাইতেছে, একটা ওই যে উপরের বিন্দুটাতে, আবার আবার 60 ডিগ্রি কোণ উঠাইতেছে, তাহলে দুই ক্ষেত্রে এটা কিরকম কাদের হইতো? মান সেম হবে? উচ্চতা কোনো উচ্চতার উপর ক্রিয়া করে না, মানে উচ্চতার যদি তুমি 20 মিটার বলো তাহলে কিভাবে উঠতেছো এটার উপর কি করে না, ডিপেন্ড করে না। হ্যাঁ, নির্ভর করে না, কিন্তু আমি দেখছিলাম কি ওই জায়গায় করছে যে শেষে যদি কাজ বের করতে যায় 90 মাইনাস 30 ডিগ্রি দিয়ে একটা থিটা বের করছিল। মনে করেন আমি জানি না তুমি পসিবলি কোন অঙ্কের কথা বলতেছো, বাট মানে আমি তোমায় জাস্ট বলতে পারি যে এই তোমাকে যদি কোনো সময় উচ্চতা দিয়ে দেয় তাহলে আর কোনো কিছুই তোমার করা লাগবে না। ওখানে 30 ডিগ্রি তথ্যটা হইতেছে সুপারফ্লুয়াস, মানে কোনো প্রয়োজন নাই। তোমার শুধুমাত্র উচ্চতার দরকার, আর কোনো আমি কিছুই তোমার দরকার নেই। আমাদের গতকালকে উইকলি পরীক্ষা হয়েছিল, এটা আমি বলতে চাই, আমি একটু বলি যে 20 মিটার উচ্চতা দেওয়া আছে এবং তার দেওয়া আছে যে 60 ডিগ্রি কোণ থেকে একটা কৃতকাজ করতেছে আর একটা 30 ডিগ্রি থেকে। তারপরে বলছে যে কৃতকাজ কে করতেছে, কারে করতেছে, কিসের উপর করতেছে, ডায়াগ্রাম কি, একটা স্টেমটা কি, একটা আচ্ছা বস্তু আপনি, আছে। আচ্ছা মনে করেন যে এইচ এর উপরে একটা A বিন্দু দেন। এই আন্ততল। হ্যাঁ হ্যাঁ, আন্তঃতল, হ্যাঁ। আন্ততল তো কথাটা এমনি শুরু করতে হবে না ভাই। আন্ততলের উপর একটা বস্তু আছে, বস্তুটার উপরে বল প্রয়োগ করতেছি। তুমি বলতেছো যে বস্তু 30 ডিগ্রি, তার মানে আমি কি 30 ডিগ্রি, বস্তু 30 ডিগ্রি কিসের উপর আছে? ওকে, মনে করো এইটা। জি হ্যাঁ জি জি। হ্যাঁ, বুঝলাম। তারপর উচ্চতা দেওয়া ছিল আর দুইটা কোণ দেওয়া ছিল, একটা 30 ডিগ্রি থেকে এটাকে বল প্রয়োগ করতেছে আর একটা হইলো যে 60 ডিগ্রি থেকে বল প্রয়োগ করতেছে বলতে কার সাথে বল প্রয়োগ করতেছে, কত 30 ডিগ্রিটা বা কার সাথে? হ্যাঁ, এই যে নিচের যে ভূমি আছে না, ভূমির সাথে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে তাদেরকে উঠানোর ভূমির চেষ্টা। সাথে 30, কিন্তু এই তলের সাথে 30 না। না না, তলের সাথে কিছু না, ভূমির সাথে 30 এবং 60 ডিগ্রি কোণে। ভূমির সাথে 30 and 60 ডিগ্রি করেন, তাহলে মনে করো আমার মনে হয় তুমি কোশ্চেনটা বুঝো নাই। কারণ এইটা তোমার তো দিবে, বলে দিবে তো যে তলে আছে তলের সাথে কোন দিবে। না না না, তোমার এরকম দিছিল ভূমি, না। আমি ওই আসলে কোশ্চেনটা তোমার বুঝতেছি না, বুঝছো? টু আমি বি আরেকবার টোল্ড। বলি ভাই, যে না ওই না, 30 তোমার আর বোঝানোর দরকার নেই, এটা এইভাবে আসলে বোঝা যাইতেছে না। কোশ্চেন না পড়া কোশ্চেন, তোমার একটা সৃজনশীল কোশ্চেনটাকে মুখে মুখে বইলে এটা অ্যান্সার দেওয়া যায় নাকি? ঠিক আছে, তুমি আরো এই ক্লাসে কি বুঝো না ওগুলা নিয়ে কোশ্চেন করো। ক্লাসের মোটামুটি সবই বুঝলাম। হ্যাঁ, ওইটা নিয়ে এরকম আমি তো তোমাদের গত ক্লাসেও তোমাদের বারবার ভাইয়া তোমাদের বলছি যে ভাইয়া মুখে একটা প্রশ্ন বললো না, মুখে একটা প্রশ্ন বললে বোঝা যায় না। ঠিক আছে, যে মানে এখানে তোমার যদি মনে করো আজকে যে প্রবলেম গুলা দেখাইলাম আমি,
এই যে এই প্রবলেম গুলা, ইমাজিন দ্যাট আমি চিত্রনায়িকা তোমারে বসে বসে মুখে মুখে বলতেছি যে ধরো একটা ইয়া নাও, কুয়া নাও, কুয়াটা হইতেছে পুরাটুক পানিটুক পূর্ণ, 4টা স্তর মনে মনে চিন্তা করো, তুমি বলো স্তর কই থেকে স্তর, কিসের স্তর, ঠিক আছে? ওইটা আসলে পসিবল না, ফিজেবল না, বুঝছো? তুমি আজকে যদি ক্লাসে যদি বুঝো ঠিক আছে, আর পরে যদি ক্লাসে আমি যদি কোশ্চেনটা থাকতো তাহলে আমি তোর অ্যান্সার দেখে বলে দিতে পারতাম, ঠিক আছে? এটা আমি বুঝতেছি না তোমার কথা, যে কোন জি তল ভাই। কার সাথে কোন, ওটা আসলে ক্লিয়ার না আমার কাছে। আর প্লাস তুমি যে কোশ্চেনটা সঠিকভাবে বুঝছো কিনা, মানে আমি তো, নো অফেন্স, তুমি তো স্টুডেন্ট তাই না, তুমি তো জি ভাই। স্টুডেন্ট, তুমি তো শিখতেছো, তুমি যে আসলে কোশ্চেনটা পড়া কোশ্চেনে যেটা বুঝাতে চাইছে ওইটাই বুঝছো কিনা এবং ওইটা তুমি আবার আমারে বলতেছো কিনা, এটা একটা একটা বিষয়, তাই না? সো দেখা গেল কোশ্চেনে চাইছে একটা, বাট তুমি বুঝছো একটা, তুমি বুঝাইতেছো আমার ওইটা, বাট আসলে কোশ্চেন ওটা চাই নেই, এটা হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। সো আমি এই জন্য আইতেছে বলতেছি, তুমি আজকে যদি কোনো প্রবলেম না থাকে সমস্যা নাই, তাহলে তুমি ক্লাস শেষে আবার যদি অন্য কোনো প্রবলেম থাকে ক্লাসের রিলেটেড তাহলে করো, ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে। আমাদের কি সলভ ক্লাস বা এরকম কিছু করা হবে? এটা তো ভাই আমরা আসলে জানি না, বুঝছো, আমরা টিচাররা শুধু ক্লাস নিই, আমাদের বলে অমুক টাইমে ক্লাস, তুমি অমুক টাইমে ক্লাস নিবা, আর বাকি কোনো কিছু তোমাদের খাতাকে দেখবে, তারপর হচ্ছে ইয়াকে দেখবে, এর জন্য পুরোপুরি এইচআর আছে, মানে উদ্ভাসে একটা এইচআর আছে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ওরা সব ঠিক ও জি করে, ভাই। ওটা আমাদের জি ভাই। টিচারদের কোনোই হাত নাই, বুঝছো? সো ওটা আমরা জানি না আসলে। ঠিক আছে, ধন্যবাদ আর কি। আসসালামু আলাইকুম, দোয়া করেন ভাই। অবশ্যই। ওকে, আমাদের 46 তো বেজে গেছে, তাহলে তো আমরা পোলটা ইন্ট করে দেই, পোলটা ইন করে দেই। হ্যাঁ, কই ছিলাম জানি, এখানে, ওকে, ঠিক আছে। সো আমরা পোলটা ইন করে দেই, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে মোটামুটি, তাও 56% মানুষ অ্যান্সার দিছে, চিন্তা করো, আমরা 5 মিনিট সময় দিছি, এরপরও আমার টোটাল ক্লাস সাইজের 56% মানুষ হতেছে অ্যান্সার দিছে আর কি, ওকে। এবং মেজরিটি অবশ্য কারেক্ট অ্যান্সার দিছে, বাট স্টিল মানে টোটাল আমাদের যে ক্লাস সাইজ তার মাত্র 50% মানুষ হতেছে অ্যান্সার দিছে, 56%, ঠিক আছে। এইটা আর আর আরো বেশি পার্টিসিপেশন আমি আশা করছিলাম। এনিওয়ে, সো আমরা দেখি, আমরা যদি দেখি যে 60 মিটার উচ্চতা থেকে বিনা বাধা একটা পড়ন্ত বস্তু, এটা তো আমাদের একদম সোজা কোশ্চেন, এটা 9-10 এর প্রবলেমটা ছিল তাই না, 9-10 এই প্রবলেমটা ছিল। তো মনে করে হইতেছে একটা বস্তু এদিকে আসছিল, হ্যাঁ, এখান থেকে বস্তুটা নিচে পড়ছে, নিচে পড়ছে, নিচে পড়ছে। তাহলে খেয়াল করো, এইটা যদি 60 মিটার হয়, এইটা যদি 60 মিটার হয়, তাহলে এইখানে আমার এখন তো বিনা বাধায় পড়ন্ত বস্তু একটা, এখানে তো কোনো বেগ নাই, তাহলে এই জায়গায় আমার কি হবে, এম জি এইচ এ, এইচ এ এটাকে এ পয়েন্ট ধরতেছি আর কি, আর এখানে তো আমার কি হবে, হাফ এম ভি এ স্কোয়ার, হাফ এম ভি এ স্কোয়ার। সো অ্যাজ ইউ নো ওয়েল, যে এখান থেকে যেহেতু ছেড়ে দিতেছি এই জন্য এখানে কত আসবে, 0, তাহলে এটা হয়ে যাবে তোমার এম জি ইন্টু কত হবে 60। আর এখানে যদি বি পয়েন্টে যাও, বি পয়েন্টে কত আসবে বলতো, এম জি কি আসবে বলতো, এক্স, এই হাইটটাকে মনে করো এক্স ধরো, এই হাইটটারে এক্স ধরো, অথবা লেটস সে দ্যাট একে এইচ বি ধরো না কেন, সমস্যা কি, এইচ বি ধরো, প্লাস হইতেছে কত, হাফ এম ভি বি বি স্কোয়ার ধরো। এবার খেয়াল করো, সরি, এবার খেয়াল করো, আমাকে বলছে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক, তাহলে বিভব শক্তি এম জি এইচ বি গতি শক্তির অর্ধেক, গতি যে শক্তিটা আছে সেটার কি হইতেছে বলতো, অর্ধেক, তার মানে হাফ এম বিবি স্কোয়ার সমান সমান হয়ে যাবে 2 mg/h/b। তাহলে এখান থেকে যদি দুইটা যোগ করে দাও তাহলে এখান থেকে কত আসবে, 3 mg কি আসবে বলতো, এইচবি, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি আর এই যে এখানে মোট শক্তি, দুইটার মান কি হতে আসবে, সমান, দুইটার মান কি আসতে হবে বলতো, সমান আসতে হবে। তাহলে হচ্ছে আমাদের কত আসবে, 3 mg/h/b সমান সমান আসবে mg/60। তাহলে এখান থেকে হচ্ছে mg/h/b সমান সমান আসবে হইতেছে 20 মিটার, 20 মিটার। তাহলে হচ্ছে আমার অ্যান্সার কত চলে আসছে, হাই হাই, সবাই তো দেখি ভুল উত্তর দিছে তাহলে, ঠিক আছে। ম্যাক্সিমাম তো ভুল উত্তর দিছে, 30 মিটার তো ভুল উত্তর, সরি, অ্যান্সার তো হবে 20 মিটার, ঠিক আছে। সঠিক উত্তর দিছে কম মানুষ, হাই হাই, ঠিক আছে। সো হইতেছে বি হবে উত্তর, ঠিক আছে, বি হবে। ওকে, সো কেউ যদি না বুঝো তাহলে চ্যাট বক্সে জানাও।
20 হবে অ্যান্সার। আমার তো আর অ্যান্সার মুখস্থ নাই, করতে গিয়ে দেখলাম যে হইতেছে 20। ইমতিয়াজ বলছে বুঝো নাই। ইমতিয়াজ কি বুঝো নাই? ওকে, 3 mgh টা ভাই বুঝি নাই। 3 mgh টা বুঝো নাই? প্রতিস্থাপন পদ্ধতি করছি। এই যে এখান থেকে আমার প্রতিস্থাপন করছি, এই যে এখান থেকে mgHb ছিল না, mgHb এর মানটা এখান থেকে বের করছি, বের করে এখানে বসায় দিছি। এই যে এখানে বসায় দিছি 2 mg কি বলতো hb। ওকে, 2 mg হইতেছে তোমার বলতো hb। তাহলে এখান থেকে হইতেছে 2 mg hb, এই মানটা জাস্ট এই জায়গায় কি করলাম বলতো, বসায় দিলাম। বসায় দিলাম, ঠিক আছে, এই যে বসায় দিলাম, এই যে এখানে বসায় দিছি। বসায় দেওয়ার কারণে আমার কি আসছে, mgHb প্লাস 2 mgHb, সেখান থেকে 3 mgHb আসবে। এই, আর কিচ্ছু না, ঠিক আছে। ওকে, পরের প্রবলেমটা চলেছে। হ্যাঁ, পরের প্রবলেমে চলেছে। মোস্ট সরল দোলক এবং শক্তির নিত্যতা সূত্র। তার মানে এখানে যদি এটা মনে করো একটা সরল দোলক আছে, এখানে একটা সরল দোলক আছে, সরল দোলকটা মনে করো কি করতেছে, দুলতেছে, দুলতেছে এভাবে। তো মনে করো এই সরল দোলকটা এদিকে থিটা ডিগ্রি কোণে আছে, থিটা ডিগ্রি আছে মনে করো। তাহলে এটা মনে করো এখান থেকে এইচ হাইটে আছে, এই যে এখান থেকে এইচ হাইটে আছে, তো এটাকে এইচ হাইট নাম দিলাম। তাহলে এটা যদি ও হয়, এটা যদি মনে করো এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, আর মনে করো আমার এই যে সুতার যে দৈর্ঘ্যটা আছে, পুরা যে দৈর্ঘ্যটা, সুতার যে দৈর্ঘ্যটা, এটা মনে করো এল, এই দৈর্ঘ্যটা মনে করো এল। আর এই যে ব্লু কালারের যেটা দেখতেছো এটাকে বলা হয় বব, এই জিনিসটাকে বলা হয় বব। কেন বব বলে আমি জানি না, মানে এটাকে বব বলে, ঠিক আছে, এটাকে বব বলে। তো আমাকে কেউ কি বলতে পারবা, যদি আমি ত্রিভুজ ও এ সি লিখি, ও এ সি, ঠিক আছে, ও এ সি, আমি যদি কস থেটা লিখি, কস থেইটা যদি লিখি, তাহলে কি লিখবো, তা কত ডিভাইডেড বাই কত লিখবো, কত ডিভাইডেড বাই কত লিখবো? হ্যাঁ, রাইট, গুড। আমরা কি লিখবো বলতো, ও এ, ও এ, ও এ ডিভাইডেড বাই কি লিখবো বলতো, ও সি। আর এটা হইতেছে তোমাদের হইতেছে এইটুকু, কি হইতেছে এইটুকু হইতেছে আমাদের এল, এইটুকু হইতেছে আমাদের কি বলতো এল, সুতার দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি হইতেছে ও এ সমান সমান হইতেছে কত, ও সি কস থেটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হইতেছে এল কস থেটা, এল কস থেটা। এন্ড দেন আমরা এখান থেকে যদি ও এ বের করে ফেলি, তাহলে হইতেছে এ বি সমান সমান হয়ে যাবে ও বি মাইনাস হইতেছে ও এ, মাইনাস হইতেছে ও এ, এবি, এবি, এবি। তাহলে এবি সমান সমানটা কত হয়ে যাবে, সমান সমান কত হয়ে যাবে, ও বি এর মান হইতেছে এল এর সমান, এল মাইনাস কত হয় বলতো, এল কত হয়ে যায় বলতো, কস থেটা। তার মানে হচ্ছে এই পয়েন্টটা যদি সি হয়, তাহলে এইচ সি সমান সমান কত হয়ে যাবে বলতো, এইচ সি সমান সমান হয়ে যাবে কি এল মাইনাস হইতেছে কি বলতো, এল কস থেটা। এটা হচ্ছে আমার উচ্চতা, আমার কি বলতো এটা উচ্চতা, ঠিক আছে। ওকে, এটুকু ক্লিয়ার? ঠিক আছে, সবার কাছে আশা করি হইতেছে এইটুকু ক্লিয়ার। হ্যাঁ, এইচ সি ইকুয়ালস টু এল মাইনাস হবে কি বলতো, এল কস থেটা। এবার খেয়াল করো একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা হইতেছে তোমার বুয়েটে রুয়েটে দুই জায়গায় আসছে, খুবই সোজা একটা অঙ্ক। বলা হইতেছে একটা সরল দোলকের, সেটা হইতেছে ববের ভর হইতেছে 300 গ্রাম। বলা হইতেছে দোলকটিকে সাম্যাবস্থা থেকে 60 ডিগ্রি কোণে টেনে, এই যে এখান থেকে আমার 60 ডিগ্রি কোণে কি করছে, টানছে, টেনে কি করছে বলতো, এটাকে ছেড়ে দিছে। ছেড়ে দিলে বলছে ববটার গতিশক্তি বের করো যখন এটি সাম্যাবস্থান অতিক্রম করে, যখন এটি সাম্যাবস্থান অতিক্রম করে। তাহলে এ পয়েন্টটা যদি এ হয়, আর এই হাইটটুকু যদি এইচ এ হয়, আমাকে কেউ বলতো এইচ এ এর মান কত হবে? আমাদের ফর্মুলা কি ছিল, এল মাইনাস এল কত হয় বলতো, কস থেইটা। তাহলে এখান থেকে আসবে 1 মাইনাস 1 কস কত চলে আসবে বলতো, 60। তাহলে কস 60 চলে আসলে এটা কত হবে, 1 মাইনাস 0.5 মিটার, তাহলে আসলে 0.5 মিটার চলে আসে। তাহলে এটা হইতেছে এ পয়েন্টের কি হইতেছে বলতো, উচ্চতা। এ পয়েন্টের হইতেছে আমাদের উচ্চতা। এখন যদি এটা এ পয়েন্টের উচ্চতা হয়, তাহলে খেয়াল করো আমার এ পয়েন্টের উচ্চতা। এখন আমাকে বলতো এ পয়েন্টে আমার এনার্জি কত হবে, ইপিএ, ইপিএ প্লাস হচ্ছে ইপিবি, ইপি সরি ইকেবি,
ই কে হইতেছে বি, ই কে এ, ই কে এ সরি ই কে এ। আমাকে এটা তো আমি বুঝতেই পারতেছি, এটা কত হয়ে যাবে এম জি এইচ এ, তাই না? এইচ এ, এম জি এইচ এ। কিন্তু আমার এটা কত হবে চ্যাট বক্সে জানা দাও তো। আমি এটাকে কি করছি, টেনে ছেড়ে দিছি, টেনে ছেড়ে দেওয়া হলো, নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। তাহলে এই পয়েন্টে আমার গতিশক্তি কত হবে? গতিশক্তি হয়ে যাবে 0। গুড। গতিশক্তি আমার কত আসবে? 0 হবে। তো গতিশক্তি হয়ে যাবে আমার 0। তাহলে এখান থেকে আমার এনার্জি কত আসে তোমার 300 গ্রাম, 0.3, ঠিক আছে, ইন্টু 9.8 ইন্টু কত হয়ে যায় বলো তো? এইচ এ। এই যে আমাকে এজাজুল সাজিন দুইজনই জিজ্ঞেস করছে যে জিরো কেন, জিরো কেন? একটা বস্তু যখন টেনে ছেড়ে দাও তখন তার বেগ কত হয়? নুসরাত, একটা বস্তুকে যখন টেনে ছেড়ে দিতেছো, দোলনা টানছো, টান টাইনে নিয়ে গেছো, যখন ছাড়তেছো তখন তার বেগ কত থাকে? জিরো থাকে। সো আই থিঙ্ক এখন বুঝতে পারছো, তাই না? এখন আশা করি বুঝছো, বুঝছো কিনা জানাও। তৌসিফ বলছে ইউ জিরো হয়, কিন্তু ভাইয়া বি তো থাকে ভাইয়া। হ্যাঁ তৌসিফ,